হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছি অ্যাজ ইউজুয়াল লাক্সাভেদ। তো আমাদের চলছে দ্রবণ চ্যাপ্টার, সলিউশন চ্যাপ্টার। আমরা কভার করে ফেলেছি কেস 1 এবং কেস 2, তার সঙ্গে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বের ইউনিট গুলো। কেস 1 এ ছিল হচ্ছে আমাদের হেনরি সূত্র, যেখানে কিনা একটা লিকুইড সলভেন্ট বা তরল দ্রাবকে একটা গ্যাসিয়াস সলিউট বা একটা গ্যাসিয়াস দ্রাব তাকে ডিজলভ করা হয়েছিল এবং বলা হয়েছিল ওই গ্যাসিয়াস দ্রাবটা বা গ্যাসিয়াস সলিউটটা বেশি বেশি করে ডিজলভ হয়ে যাবে যদি তার প্রেসারটা বেশি থাকে। সবটাই কিন্তু ক্লোজ সিস্টেমে। রাউল্টের সূত্র ছিল আমাদের কেস 2, যেখানে দুজনেই ছিল ভোলাটাইল লিকুইড বা উদ্বায়ী তরল। দ্রাবক বা সলভেন্ট উদ্বায়ী তরল বা ভোলাটাইল লিকুইড, দ্রাব বা সলিউটও সেটাও হচ্ছে একটা ভোলাটাইল লিকুইড বা উদ্বায়ী তরল। তাদের মিক্সচার এবং সেখান থেকে কেমন করে ভেপার প্রেসার, সেই সংক্রান্ত ছিল রাউল্টের সূত্র। এবং সেখান থেকে আমরা জেনেছিলাম পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন এবং আইডিয়াল সলিউশন। অর্থাৎ আইডিয়াল সলিউশন রাউল্টের সূত্র মেনে চলেছিল, ডেল্টা এইচ ডেল্টা ভি 0 হয়েছিল। আর যেটা কিনা ছিল নন আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণ, একটা ছিল আদর্শ দ্রবণ আইডিয়াল সলিউশন, একটা ছিল অনাদর্শ দ্রবণ বা নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশনে আমার দুটো কেস ছিল, একটা পজিটিভ ডেভিয়েশন যেখানে রাউল্টের সূত্র থেকে বেশি হয়ে যাচ্ছে ভেপার প্রেসার বা বাষ্পচাপ, আর একটা ছিল হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন যেখানে রাউল্টের সূত্র থেকে কম হয়ে যাচ্ছে ভেপার প্রেসার বা বাষ্পচাপ। এই যে এর ফলে আমাদের এখন আমরা দেখতে চলবো কেস 3। কেস 3 হচ্ছে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। এবং তার আগে আমরা দেখে নেবো অ্যাজিওট্রপিক মিক্সচার কাকে বলে। তো আজকের ক্লাস শুরু হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচারকে দিয়ে। দেখা যাক অ্যাজিওট্রপিক মিক্সচার কারা এবং তারা কত রকমের হতে পারে। তো প্রথমে জানতে হবে অ্যাজিওট্রপ বা অ্যাজিওট্রপিক মিক্সচার বলতে আমরা কি বুঝি, তারপরে দেখবো তার দুই রকম ক্যাটাগরি আছে। তো চলো দেখে নেওয়া যাক অ্যাজিওট্রপ বা অ্যাজিওট্রপিক মিক্সচার বলতে কি বুঝি। অ্যাজিওট্রপস বা অ্যাজিওট্রপিক মিক্সচার, এটা বলতে আমরা কি বুঝি আমরা সেটা প্রথমে বুঝবো। এটা হচ্ছে ধরো দুটো লিকুইড আছে, ঠিক আছে, একটা এ লিকুইড একটা হচ্ছে বি লিকুইড। এ লিকুইড আছে বি লিকুইড আছে। সো ধরলাম লিকুইড এ আছে এন্ড লিকুইড বি আছে। এবার এদের দুজনকে মিক্স করা হয়েছে। এদের দুজনকে কি করা হয়েছে? মিশ্রিত করা হয়েছে বা মিক্স করা হয়েছে। মিশ্রিত করা হলো, মিক্স করা হলো, লিকুইড এ এবং লিকুইড বি দুজনকেই মিক্স করে দেওয়া হলো। আচ্ছা, এখানে বলে মিক্স করার আগে কি সিচুয়েশন ছিল? লিকুইড এ তার একটা ডেফিনিট বয়লিং পয়েন্ট ছিল, তার একটা নির্দিষ্ট বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক ছিল, নির্দিষ্ট বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক ছিল। একই রকম ভাবে লিকুইড বি তারও একটা নির্দিষ্ট বা ডেফিনিট বয়লিং পয়েন্ট ছিল বা স্ফুটনাঙ্ক ছিল। তাহলে দুজনেরই কিন্তু একটা করে নির্দিষ্ট স্ফুটনাঙ্ক ছিল মেশানোর আগে পর্যন্ত, একলা একলা যখন তারা ছিল। যেই মিক্সিং করে দেওয়া হয়েছে দিয়ে সলিউশন তৈরি হয়েছে, মিক্সিং করাতে দ্রবণ তৈরি হয়ে গেছে, সলিউশন তৈরি হয়ে গেছে, যেখানে এ বি দুজনেই মিশে আছে। এদের বয়লিং পয়েন্ট দেখা যাচ্ছে এদের সঙ্গে মিলছে না, বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। এবং দেখো লিকুইড এর একটা বয়লিং পয়েন্ট নির্দিষ্ট, সেটা ধরলাম হচ্ছে টি এ, আর লিকুইড বি এর বয়লিং পয়েন্ট ধরলাম টি বি। ঠিক আছে, তো এই যে সলিউশনটা এর বয়লিং পয়েন্ট, এই সলিউশনটার যে বয়লিং পয়েন্ট, এর যে বয়লিং পয়েন্ট সেটা তো না টি এর সঙ্গে মিললো না টিবির সঙ্গে মিললো, কারোর সঙ্গে সমান হলো না। দেখা গেল এর একটা অন্য বয়লিং পয়েন্টই তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ সলিউশনটার বয়লিং পয়েন্ট কিন্তু লিকুইড দুজনে কারোর সঙ্গে মিলছে না, এবং এই সলিউশনটার একটা অন্য বয়লিং পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে, যেটা কিনা কনস্ট্যান্ট বয়লিং পয়েন্ট থাকছে। এই বয়লিং পয়েন্টটা দেখা গেল কারোর সাথে মিললোই না, কিন্তু এই বয়লিং পয়েন্টটা একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে নিল। কনস্ট্যান্ট বয়লিং পয়েন্ট, কনস্ট্যান্ট বয়লিং পয়েন্ট মানে যেটা কিনা একদম ডিফারেন্ট টেম্পারেচার হয়ে গেল, যেটা না তো টি এ না তো টিবি হয়ে গেল ধরে নাও টিসি। ঠিক আছে, তাহলে এ লিকুইড এবং বি লিকুইড কে মেশানোর ফলে যে সলিউশনটা তৈরি হলো, সেই সলিউশনটার একটা বয়লিং পয়েন্ট কত হলো? সেই সলিউশনটার বয়লিং পয়েন্ট না তো এ এর সঙ্গে মিললো না তো বি এর সঙ্গে মিললো, সেই বয়লিং পয়েন্ট একটা মিক্সচারের বয়লিং পয়েন্ট হয়ে গেল এবং সেটা একটা আবার ফিক্সড হয়ে গেল, কনস্ট্যান্ট বয়লিং পয়েন্ট হয়ে গেল। অথচ সেখানে কিন্তু ছিল দুজন লিকুইড,
কনস্ট্যান্ট বয়লিং পয়েন্ট হয়ে যাওয়াতে এই যে সলিউশনটা, এই সলিউশনে তো দুজন আছে কিন্তু এটা একজনের মতনই বিহেভ করতে শুরু করলো, এবং এই সলিউশনটাকে আমরা বলবো অ্যাজিওট্রপ, অ্যাজিওট্রপ বা অ্যাজিওট্রপিক মিক্সচার, যেখানে পুরো সলিউশনটা একজনের মতনই ব্যবহার করছে। অর্থাৎ আছে কিন্তু এখানে দুজন এ প্লাস বি, কিন্তু সলিউশনটা ইজ বিহেভিং লাইক একজন, অ্যাজ ইফ যেন একজনই আছে যার কিনা একটা কনস্ট্যান্ট বয়লিং পয়েন্ট আছে। কারণ ইউজুয়ালি আমাদের কনসেপ্ট কি বলে, যদি কেউ একজনই থাকে, লিকুইড এ আছে তাহলে তার বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট, লিকুইড বি আছে তাহলে তার বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট। কিন্তু অনেক সময় দেখা গেল যে এ আর বি দুজনকে মেলানো হয়েছে, কিন্তু এটা পার্টিকুলার প্রপোর্শনে মেলাতে হবে। এ এবং বি দুজনকে মেলানো হয়েছে, কিন্তু এই মিশ্রণ যেটা করা হয়েছে, এই মিশ্রণটা একটা নির্দিষ্ট অনুপাতে, ঠিক আছে, নির্দিষ্ট অনুপাত বা ডেফিনিট রেশিওতে কিন্তু এই মিশ্রণটা করা হয়েছে, নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করা হয়েছে। যদি হয় তাহলে যে সলিউশন তৈরি হলো, সেই সলিউশনে যদিও বা দুজন আছে কিন্তু তার বয়লিং পয়েন্ট একটা ফিক্সড বয়লিং পয়েন্ট হয়ে গেল, যেটা না তো টি এ না তো টিবি কারোর সঙ্গে মিলল। অর্থাৎ পুরো সলিউশনটা একজনের মতন করে বিহেভ করতে শুরু করে দিল, যদিও সলিউশনে এ বি দুজনে আলাদা ছিল। কেন বলছি একজনের মতন করে বিহেভ করতে শুরু করে দিল? কারণ ওই সলিউশনটার বয়লিং পয়েন্ট একটা ডেফিনিট ফিক্সড কনস্ট্যান্ট বয়লিং পয়েন্ট হয়ে গেল, অ্যাজ ইফ যেন সলিউশনের মধ্যে একজনই আছে। যেমন একজন কেউ থাকলে তার বয়লিং পয়েন্ট নির্দিষ্ট থাকে, সেরকম সলিউশনে যদিও সেখানে দুজন আছে কিন্তু তার বয়লিং পয়েন্ট একটা নির্দিষ্ট ভ্যালু নিয়ে নিল যখনই এ এবং বি কে একটা ডেফিনিট রেশিওতে আমরা মিশিয়ে দিলাম। এইভাবে মিশিয়ে যে মিশ্রণ বা সলিউশন পাওয়া যায় তাকে বলা হয় অ্যাজিওট্রপিক মিক্সচার। তাহলে অ্যাজিওট্রপিক মিক্সচারটা কি বুঝলাম? এর আবার দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্ক তৈরি হবে, অর্থাৎ এই যে বয়লিং পয়েন্টটা এটা মিনিমাম বয়লিং পয়েন্ট, একটা হয় ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট। কখন কোনটা হয় সেটা একবার দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম বয়লিং পয়েন্ট, গ্রাফ থেকে দেখতে পাচ্ছি, গ্রাফটা বলছে মিনিমাম বয়লিং পয়েন্ট, অর্থাৎ সলিউশনটার বয়লিং পয়েন্ট মিনিমাম হয়ে গেছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল গুলোর থেকে কমে গেছে। এ আর বি এর থেকে সলিউশনের বয়লিং পয়েন্ট কমে গেছে এবং কমে গিয়ে এই পয়েন্টে এসে মিনিমাম বয়লিং পয়েন্ট হয়ে গেছে। এই সি পয়েন্টটা হচ্ছে মিনিমাম বয়লিং পয়েন্ট, সর্বনিম্ন স্ফুটনাঙ্কতে পৌঁছে গেছে সি পয়েন্ট। দেখতেই পাচ্ছি গ্রাফ থেকে এ ছিল একটা লিকুইড, বি ছিল একটা লিকুইড। এ লিকুইডের একটা আলাদা বয়লিং পয়েন্ট ছিল, বি লিকুইডের একটা আলাদা বয়লিং পয়েন্ট ছিল, কিন্তু একটা পার্টিকুলার প্রপোর্শনে, সেই প্রপোর্শনটা হচ্ছে সি পয়েন্ট, যেখানে এ আর বি এর প্রপোর্শন নির্দিষ্ট, রেশিও নির্দিষ্ট। একটা পার্টিকুলার প্রপোর্শনে এ এবং বি কে যখন মিক্স করা হচ্ছে তখন দেখা যাচ্ছে ওদের বয়লিং পয়েন্ট এ বি দুজনের থেকেই কমে যাচ্ছে এবং সর্বনিম্ন অবস্থা পৌঁছে যাচ্ছে। এটা কখন হয়, কি শর্তে এটা অ্যাচিভ হয়? যখন কিনা বয়লিং পয়েন্ট, মিক্সচারটার বয়লিং পয়েন্ট, মিনিমাম বয়লিং পয়েন্ট মানে কার? মিক্সচারটার বয়লিং পয়েন্ট কমে গেছে, মিক্সচারটার বয়লিং পয়েন্টটা কমে গেছে। কখন এটা অ্যাচিভ হবে? যখন কিনা কি হবে, যখন কিনা ভেপার প্রেসারে ম্যাক্সিমাম পজিটিভ ডেভিয়েশন দেখতে পাবো, ম্যাক্সিমাম বা সর্বোচ্চ কি দেখতে পাবো? পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি ইন ভেপার প্রেসার, বাষ্পচাপ। বাষ্পচাপে যদি ম্যাক্সিমাম পজিটিভ ডেভিয়েশন দেখতে পাওয়া যায়, বাষ্পচাপে যদি ম্যাক্সিমাম পজিটিভ ডেভিয়েশন দেখতে পাওয়া যায়, এ বি কে মেশানো হয়েছে, এ বি কে মেশানোর ফলে দেখা যাচ্ছে কি হচ্ছে, আবার বলছি, এ আর বি কে মেশানো হয়েছে, এ আর বি কে মেশানোর ফলে দেখতে পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম বাষ্পচাপে ম্যাক্সিমাম পজিটিভ ডেভিয়েশন, অর্থাৎ বাষ্পচাপ যা হওয়ার কথা তার থেকে অনেক অনেক বেশি বেড়ে গেছে। তাহলে বাষ্পচাপে যদি ম্যাক্সিমাম পজিটিভ ডেভিয়েশন দেখতে পাওয়া যায় তখন ওই মিক্সচারটার যে বয়লিং পয়েন্ট, সেই বয়লিং পয়েন্টটা একদম মিনিমাম হয়ে যায় এবং এটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে নেয়। অর্থাৎ মিক্সচারটা বিহেভ করে যেন একজনই আছে, যদিও সেখানে এ এবং বি দুজন মিশিয়ে আছে, দুজন লিকুইড মিশিয়ে আছে, কিন্তু মেশানোর পরে পুরো মিক্সচারটা বিহেভ করে অ্যাজ ইফ যেন একজনই সেখানে প্রেজেন্ট আছে। পুরো সলিউশনটা একজন হিসেবেই বিহেভ করে, একটা কম্পোনেন্ট হিসেবে বিহেভ করে, যদিও বা সেখানে এ বি দুটো কম্পোনেন্ট মেশানো আছে, তাদের বয়লিং পয়েন্ট আলাদা আলাদা ছিল, কিন্তু যখনই তারা মিক্সচার তৈরি করলো তখনই তাদের বয়লিং পয়েন্টটা ফিক্সড হয়ে গেল এবং সেই ফিক্সড বয়লিং পয়েন্টটা এ এর বয়লিং পয়েন্টের থেকেও কমে গেল, বি এর বয়লিং পয়েন্টের থেকেও কমে গেল, দিয়ে এটা মিনিমাম বয়লিং পয়েন্ট ভ্যালু নিয়ে নিল। এবং এটা তখনই হওয়া সম্ভব যখন এ আর বি কে মেশানোর ফলে পজিটিভ ডেভিয়েশন তো হয়েছে, সেটা ম্যাক্সিমাম পজিটিভ ডেভিয়েশন হয়েছে, তখন এই মিনিমাম বয়লিং পয়েন্টের অ্যাজিওট্রপিক মিক্সচার তৈরি হয়। আশা করছি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ এই অবস্থায়
এই যে মিনিমাম বয়লিং পয়েন্ট যেটা কিনা সি পয়েন্টে দেখতে পাচ্ছি, এই মিনিমাম বয়লিং পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে এর যে নির্দিষ্ট বয়লিং পয়েন্ট টি এ তার থেকেও কম, এটা হচ্ছে বি এর যে নির্দিষ্ট বয়লিং পয়েন্ট তার থেকেও কম, এবং এই মিনিমাম বয়লিং পয়েন্ট এটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে নিয়েছে। এটা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বলেই বলছি অ্যাজিওট্রপ, কিন্তু কেমন ভাবে কনস্ট্যান্ট হয়ে গেছে, একটা পার্টিকুলার রেশিও পয়েন্ট সি তে, এটা পয়েন্ট সি তে হয়েছে, গ্রাফে যদি দেখি তাহলে পয়েন্ট সি তে এটা হয়েছে, এটা পার্টিকুলার রেশিওতে এ আর বি এমন ভাবে মিশেছে যে ওদের যে কনস্ট্যান্ট বয়লিং পয়েন্টটা তৈরি হয়ে গেল মেশানোর জন্য, সেই কনস্ট্যান্ট বয়লিং পয়েন্টের ভ্যালু এ বয়লিং পয়েন্টের থেকেও কমে গেল, বি এর বয়লিং পয়েন্টের থেকেও কমে গেল, তাই বলছে একদম মিনিমাম বয়লিং পয়েন্টে পৌঁছে গেছে। উদাহরণ দেখা যাক তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেরকম দেখো, প্রথম উদাহরণটা দেখো, বলছি ইথানল ও জলের মিশ্রণ। ইথানল আছে 95.6% আর জল আছে 4.4%। যদি এই রেশিওতে ইথানল আর জল মিশে থাকে, এমনিতে ইথানল আর জল মিশলে আমরা জানি পজিটিভ ডেভিয়েশন দেখায়, কিন্তু এই রেশিওতে যদি ইথানল আর জল মেশে তাহলে কেবলমাত্র যে তারা পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে তা না, এটা একদম ম্যাক্সিমাম পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে, ম্যাক্সিমাম ধনাত্মক বিচ্যুতি বা ম্যাক্সিমাম পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে এই পার্টিকুলার রেশিওতে মিশলে। অন্যান্য রেশিওতে মিশলেও পজিটিভ ডেভিয়েশনই দেখাবে, কিন্তু এই পার্টিকুলার পার্সেন্টেজে যদি মেশে তাহলে ম্যাক্সিমাম পজিটিভ ডেভিয়েশন। তাতে কি হচ্ছে, তাতে বয়লিং পয়েন্টটা পুরো মিক্সচারটার একটা ইউনিফর্ম বয়লিং পয়েন্ট তৈরি হচ্ছে, একটা ফিক্সড বয়লিং পয়েন্ট তৈরি হচ্ছে, এবং সেটা দুজনের ইন্ডিভিজুয়াল বয়লিং পয়েন্টের থেকে কমে যাচ্ছে। যেমন ইথানলের বয়লিং পয়েন্ট 351.45 কেলভিন, সবই কেলভিন ইউনিটে, জলের বয়লিং পয়েন্ট 373 কেলভিন। মিক্সচারটার বয়লিং পয়েন্ট তো ধ্রুবক তো হলোই, কনস্ট্যান্ট তো হলোই, কারণ মিক্সচারটা বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট বলেই তাকে আমরা অ্যাজিওট্রপ বলছি, মিক্সচারটার বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট বলেই তাকে আমরা অ্যাজিওট্রপ বলছি, এবং সেই মিশ্রণটার বা মিক্সচারটার বয়লিং পয়েন্ট দুজনের ইন্ডিভিজুয়াল বয়লিং পয়েন্টের থেকেই কমে গেল, তাই বলছি মিনিমাম বয়লিং পয়েন্টের অ্যাজিওট্রপিক মিক্সচার। মিনিমাম বয়লিং পয়েন্ট বা সর্বনিম্ন স্ফুটনাঙ্ক, তার অ্যাজিওট্রপিক মিক্সচার বললাম এই পার্টিকুলার মিক্সচারটাকে। তো আশা করি তোমার কাছে মাথায় ঢুকলো, এরকম আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো স্টাডি করতে পারো। অর্থাৎ পুরো সিচুয়েশন থেকে আমরা এক্সাম্পলের মাধ্যমে গেলে বলতে পারি যে অ্যালকোহল এবং জলের আলাদা আলাদা বয়লিং পয়েন্ট আছে, দেখতেই পাচ্ছি তার ভ্যালু দেওয়া আছে। এবার ওদেরকে যদি একটা পার্টিকুলার রেশিওতে মেশাই তাহলে ওদের বয়লিং পয়েন্টে কি হবে, মিক্সচারটার বয়লিং পয়েন্ট ফিক্সড হয়ে যাবে, সেই পার্টিকুলার রেশিওটাও দেওয়া আছে, ফিক্সড হয়ে যাচ্ছে, এবং সেই ফিক্সড ভ্যালুটা দুজনের ইন্ডিভিজুয়াল বয়লিং পয়েন্ট থেকে কমে যাচ্ছে। এটা হচ্ছে কারণ মেশানোর ফলে ওদের মধ্যে ম্যাক্সিমাম, এই রেশিওতে মেশালে ওদের মধ্যে ম্যাক্সিমাম পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি দেখতে পাওয়া যাচ্ছে। একই রকম ভাবে তাহলে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক হতে পারে, ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট দেখতে পাবো। চলো সেই সিচুয়েশনটাও দেখে নিই। সেই সিচুয়েশনটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি বয়লিং পয়েন্ট ম্যাক্সিমাম হয়ে গেছে, ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট কার, মিক্সচারে, কিন্তু বারবার বলছি ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট হয়ে গেছে মিক্সচারটা, একটা ফিক্সড বয়লিং পয়েন্ট যেটা কিনা ম্যাক্সিমাম হয়ে গেছে। এর কারণ কি হবে, এর কারণ হচ্ছে মিনিমাম ডেভিয়েশন ইন দা, এর কারণ হবে হচ্ছে মিনিমাম নেগেটিভ ডেভিয়েশন, সরি মিনিমাম নেগেটিভ ডেভিয়েশন বলছি, মানে ম্যাক্সিমাম নেগেটিভ ডেভিয়েশন, ম্যাক্সিমাম নেগেটিভ ডেভিয়েশনটা ম্যাক্সিমাম হচ্ছে, নেগেটিভ ডেভিয়েশনটা কি হচ্ছে, ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। আগেরটাতে ম্যাক্সিমাম পজিটিভ ডেভিয়েশন হচ্ছিল, এখানে ম্যাক্সিমাম নেগেটিভ ডেভিয়েশন হচ্ছে। নেগেটিভ ডেভিয়েশন যদি ম্যাক্সিমাম হয় তখন আমরা বলতে পারি এরকম সিন তৈরি হয়, যেটা কিনা পয়েন্ট ডি তে তৈরি হয়েছে, এখানে দেখতে পাচ্ছি পয়েন্ট ডি তে তৈরি হয়েছে। আগেরটার সঙ্গে একই রকম ভাবে লিখলে আমরা লিখতে পারি পয়েন্ট ডি তে ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট পাওয়া যাচ্ছে ভেপার প্রেসারে, তাহলে ম্যাক্সিমাম নেগেটিভ ডেভিয়েশন তৈরি হয়েছে, এবং এই পয়েন্ট ডি তে পাওয়া যাচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট। ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট পয়েন্ট ডি তে আমরা দেখতে পাচ্ছি, পয়েন্ট ডি তে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট। তাহলে একই রকম ভাবে যদি লিখি তাহলে এই ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট যেটা কিনা কনস্ট্যান্ট হয়ে গেছে, এই ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট যেটা কিনা একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে বলি অ্যাজিওট্রপ বলছি। কনস্ট্যান্টটা কেমন, ম্যাক্সিমাম হইতে কনস্ট্যান্ট হয়েছে, অর্থাৎ এর ভ্যালুটা ইন্ডিভিজুয়াল এ লিকুইডের বয়লিং পয়েন্ট আর ইন্ডিভিজুয়াল বি লিকুইডের বয়লিং পয়েন্ট দুজনের থেকেই বেশি হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি, গ্রাফ থেকেও দেখতে পাচ্ছি একদম সর্বোচ্চ স্ফুটনাঙ্ক,
অর্থাৎ এখানে কি হয়েছে, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখি কি হলো। তাহলে এক্সাম্পল বলছে যে নাইট্রিক অ্যাসিড ও জলের মিশ্রণ। তো নাইট্রিক অ্যাসিড আর জলের মিশ্রণে কি হচ্ছে এখানে, এখানে তাহলে হচ্ছে বেসিক্যালি ম্যাক্সিমাম নেগেটিভ ডেভিয়েশন, ম্যাক্সিমাম নেগেটিভ ডেভিয়েশন হয়েছে। আর ম্যাক্সিমাম নেগেটিভ ডেভিয়েশন হওয়ার জন্য এখানে একটা অ্যাজিওট্রপিক মিক্সচার তৈরি হয়েছে। কেমন অ্যাজিওট্রপিক মিক্সচারটা, জলের ইন্ডিভিজুয়াল যদি বয়লিং পয়েন্ট হয় 373 কেলভিন, নাইট্রিক অ্যাসিডের ইন্ডিভিজুয়াল বয়লিং পয়েন্ট হচ্ছে 359 কেলভিন। এখন দেখো মিক্সিং করার ফলে ওদের মধ্যে নেগেটিভ ডেভিয়েশন হচ্ছিল, কিন্তু এই পার্টিকুলার রেশিওতে যদি মিক্সিংটা করা হয়, HNO3 68% আর জল 32%, এই পার্টিকুলার রেশিওতে যদি মিক্সিং করা হয় তাহলে পুরো মিক্সচারটা একটা ইউনিফর্ম বয়লিং পয়েন্ট নিয়ে নেয়। তাই তো তাকে অ্যাজিওট্রপিক মিক্সচার বলছি। ইন্ডিভিজুয়াল বয়লিং পয়েন্ট গুলো থাকে না, পুরো মিক্সচারটা একটা অ্যাজ এ হোল হিসেবে বিহেভ করে এবং একটা ইন্ডিভিজুয়াল বয়লিং পয়েন্ট নিয়ে নেয়। যে বয়লিং পয়েন্টের ম্যাক্সিমাম ভ্যালু দেখতে পাওয়া যায় দুজনের থেকেই বেশি 393.5 কেলভিন। দেখতেই পাচ্ছি জলের এবং নাইট্রিক অ্যাসিড দুজনের থেকেই কিন্তু বয়লিং পয়েন্টটা বেড়ে গেছে, দিয়ে হয়ে গেছে 393.5 কেলভিন, এবং সেটা বেড়ে গেছে এই পার্টিকুলার রেশিওতে ওদের মেশানো হয়েছে বলে। কারণ এই পার্টিকুলার রেশিওতে মেশালে ওদের মধ্যে দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম নেগেটিভ ডেভিয়েশন। তার জন্য যে ফিক্সড বয়লিং পয়েন্টটা তৈরি হয় মেশানোর জন্য, এই পার্টিকুলার রেশিওতে মেশানোর জন্য যে ফিক্সড বয়লিং পয়েন্টটা তৈরি হয়, সেই ফিক্সড বয়লিং পয়েন্টটা দুজনের থেকেই বেশি হয়ে যায়। তাই বলছি ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট তৈরি হচ্ছে এবং সেইভাবে একটা অ্যাজিওট্রপিক মিক্সচার তৈরি হচ্ছে। অ্যাজিওট্রপিক মিক্সচারটা তাহলে কি আমরা বুঝতে পারলাম। চলে যাচ্ছি আমরা এখন আমাদের কেস 3 তে। কেস 3 কি ব্যাপারে, কেস 1 কেস 2 তে মোটামুটি বুঝেছি, কেস 3 এর ব্যাপারটা বুঝে নিই। কেস 3 এর ব্যাপারটা হচ্ছে সলিবিলিটি। কার মধ্যে কে রিজলভ করবে, সলিবিলিটি অফ নন ভোলাটাইল সলিউট, অনুদ্বায়ী দ্রাব, নন ভোলাটাইল সলিউট in volatile solvent। সলভেন্টটা ভোলাটাইল, তার মধ্যে নন ভোলাটাইল সলিউট আছে। কি আছে, নন ভোলাটাইল, অনুদ্বায়ী। তার মানে হেনরি আর কেস 2 এর সঙ্গে ডিফারেন্সটাকে দেখে নাও। হেনরিতেও ছিল একটা সলভেন্ট, উপরে ছিল গ্যাস। গ্যাসের প্রেসার বেশি হলে সলভেন্ট, ওই গ্যাসটার মানে একটা ক্লোজ সিস্টেম, সবই কিন্তু ক্লোজ সিস্টেমে, সো ক্লোজ সিস্টেমে ছিল একটা সলভেন্ট, উপরে ছিল গ্যাস। গ্যাসের প্রেসার বেশি হলে ওই গ্যাসের মোল ফ্র্যাকশন দ্রবণের মধ্যে বা সলিউশনের মধ্যে বেশি হবে। এটা ছিল হেনরি। রাউল্ট কি ছিল, রাউল্টে ছিল সলভেন্ট আর সলিউট দুজনেই ছিল ভোলাটাইল বা উদ্বায়ী। অর্থাৎ দুজনের যখন মিক্সচারটা হবে তখন সেই মিক্সচারের উপরে যে বাষ্পচাপ বা ভেপার প্রেসার তৈরি হবে সেখানে দুজনের ভেপারই প্রেজেন্ট থাকবে। কেস 3 কিন্তু এখন একজন অনুদ্বায়ী, একজন নন ভোলাটাইল, সে কিন্তু উদ্বায়ী হবে না, সে কিন্তু উবে যাবে না। বাষ্পতে কিন্তু একজনের প্রেজেন্স থাকবে না, একজনেরই খালি প্রেজেন্স থাকবে। তো কাকে কি ধরবো, সলিউটটাকে অ্যাজ ইউজুয়াল আমরা বি ধরে চলি, সলিউটটাকে আমরা বি ধরলাম, সলভেন্টটাকে আমরা এ ধরে চলি, সলভেন্টটাকে এ ধরলাম। তাহলে এটা ধরে নিচ্ছি পিওর সলভেন্ট, আমাদের পিওর এ আছে, পিওর সলভেন্ট আছে। সো পিওর সলভেন্টের সারফেসে খালি এ মলিকুলই আছে, ঠিক আছে। পিওর সলভেন্টের যে সারফেস আছে সেই সারফেসের মধ্যে খালি এ মলিকুল আছে। এ মলিকুল গুলোর ভেপারাইজেশন হচ্ছে, ভেপারাইজেশন হচ্ছে, ভেপারাইজেশন হচ্ছে, তার ফলে প্রচুর এর ভেপার তৈরি হচ্ছে। এর ভেপার থেকে যে টোটাল ভেপার প্রেসার জেনারেট করছে সেই ভেপার প্রেসারটাকে তো আমরা আগেই বলেছিলাম পি নটে। যে বাষ্পচাপ জেনারেট করলো, যে ভেপার প্রেসার জেনারেট করলো, সেই বাষ্পচাপ বা ভেপার প্রেসারকে আমরা বলেছিলাম পি নটে। আশা করছি এটা মনে আছে। অর্থাৎ এখান থেকে ইভাপোরেশন হলো, ইভাপোরেশন হলো, ইভাপোরেশন হলো, দিয়ে পুরো এমটি স্পেসটা, অবশ্যই এগুলো সব ক্লোজ সিস্টেমে আছে, পুরো এই এমটি স্পেসটা, এই শূন্য স্থানটা এ মলিকুলের ভেপার দিয়ে ভরে গেল। এই মলিকুল উদ্বায়ী ছিল, ভোলাটাইল ছিল, ইভাপোরেট করেছে, ইভাপোরেট করেছে, ইভাপোরেট করেছে, পুরো শূন্য স্থানটা এ মলিকুলের ভেপার দিয়ে যখনই ভরে গেছে তখন, অর্থাৎ যখন স্যাচুরেটেড হয়ে গেছে তখন ওই ভেপার মলিকুলগুলো যে ম্যাক্সিমাম প্রেসার এক্সার্ট করছে তাকেই বলা হচ্ছে বাষ্পচাপ বা ভেপার প্রেসার, যেটাকে আমরা পি নট এ ধরেছিলাম কেস 2 তে, রাউল্টের সূত্রতে এটা ধরেছিলাম, নতুন করে কিছু ধরছি না। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল পি নট এ। এবারে এর মধ্যে অ্যাড করেছি আমরা বি। কি অ্যাড করেছি, বি অ্যাড করেছি। এখন বি কি ভোলাটাইল না, বি তো ভোলাটাইল নয়, এখন কিন্তু বি নন ভোলাটাইল বা অনুদ্বায়ী। বি এর বাষ্প তৈরি হয় না, বি এর ভেপার তৈরি হয় না। তাহলে বি এর যদি ভেপার তৈরি না হয় কিন্তু বি সলিউশনের মধ্যে প্রেজেন্ট আছে, তাহলে এখন সলিউশনের মধ্যে কেমন ভাবে প্রেজেন্ট আছে দেখে নি। সলিউশনের মধ্যে, সলিউশন, ঠিক আছে, সলিউশনের মধ্যে ধরলাম এ আছে, এর মোল আছে হচ্ছে Na মোল, বি এর মোল আছে ধরলাম Nb মোল। তাহলে এর মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু হচ্ছে Na বাই Na প্লাস Nb। মোল ফ্র্যাকশন মানে হচ্ছে নিজের মোল বাই টোটাল মোল, আর বি এর মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন হচ্ছে Nb বাই Na প্লাস Nb, রাইট।
তার মানে সলিউশনের মধ্যে মোল ফ্র্যাকশন অফ এ আছে কাই এ, মোল ফ্র্যাকশন অফ বি আছে কাই বি। অর্থাৎ সলিউশনের মধ্যে কিন্তু দুজনেই আছে, এ বি দুজনেই আছে, কারণ বি কে অ্যাড করেছি। কিন্তু ভেপার কার তৈরি হচ্ছে? ভেপার কেবলমাত্র এর তৈরি হচ্ছে। এবার এর থেকে এখন যে ভেপারটা তৈরি হচ্ছে সেটা কি পিওর এর থেকে বেশি না কম? অবশ্যই কমে যাবে। অর্থাৎ এখানে তৈরি হয়ে গেছে সলিউশন, সলিউশনের মধ্যে আছে এ প্লাস বি দুজনেই। তাহলে সারফেসে ভালো করে দেখো, সারফেসে এই যে সারফেসটা, সারফেসে কি এখন খালি এর মলিকুল আছে না বি এর মলিকুল এসে জায়গা নিয়েছে? অবশ্যই বি এর মলিকুল এর মলিকুল দুজনে মিলে সলিউশন তৈরি হয়েছে, এই সারফেসেও বি এর মলিকুল চলে এসেছে। তাহলে পিওর অবস্থায় সারফেসে কেবলমাত্র এ মলিকুল ছিল, সলিউশনের মধ্যে সারফেসে বি এর মলিকুলে ঢুকে গেছে, তাহলে সারফেস থেকে এ মলিকুলের প্রপোর্শন কমে গেছে। অর্থাৎ কি হলো, সলিউশনের মধ্যে কি হলো, যে এ মলিকুলের প্রপোর্শন, এ মলিকিউলের প্রপোর্শন সারফেস থেকে কমে গেল, বা এ মলিকুলের পরিমাণ বলা যেতে পারে, ঠিক আছে, এ মলিকুলের পরিমাণ বা প্রপোর্শন বা রেশিও বা অ্যামাউন্ট কোত্থেকে কমে গেল? সারফেস থেকে কমে গেল, কারণ সারফেসে বি মলিকুল এসে ঢুকেছে, সারফেস থেকে কমে গেল, উপরিতল থেকে কমে গেল। তাহলে এ মলিকুলের প্রপোর্শন যেহেতু সারফেস থেকে কমে গেল, তাহলে কি এখন এ মলিকুলগুলো অনেক বেশি ভেপারে যেতে পারবে? সারফেস থেকেই তো ইভাপোরেশন হয়, সারফেস থেকেই তো বাষ্পীভবন হয়, তাই সারফেসে যদি এ মলিকুল কমে যায় তাহলে অবশ্যই অল্প অল্প এ মলিকুলই কিন্তু ভেপারে যাচ্ছে। আর বি মলিকুল কি ভেপারে যেতে পারে? যেরকম কেস 2 তে যাচ্ছিল, বি মলিকুল যেতে পারে না, কারণ বি মলিকুল হচ্ছে অনুদ্বায়ী, নন ভোলাটাইল, ও খালি সারফেসেই আছে, ও কিন্তু ভেপারে যেতে পারছে না। তাহলে এখন ভেপার প্রেসারে কন্ট্রিবিউশন খালি কার হলো? খালি এর কন্ট্রিবিউশন হলো, কারণ ওই ভেপারে যাচ্ছে, এটাই খালি ভেপারে যাচ্ছে। আবার এর ভেপারে যাওয়ার পরিমাণও কমে গেছে, কারণ সারফেস থেকে এ মলিকুলের সংখ্যা বা পরিমাণ কমে গেছে। সারফেস থেকে এ মলিকুলের সংখ্যা কমে গেছে, তাই কেবলমাত্র আবার এ মলিকুলই ভেপারে যাচ্ছে। সব মিলিয়ে এইখানে ভেপার প্রেসার, যেটাকে আমরা পিএস বলেছিলাম, সেখানে কেবলমাত্র এরই কন্ট্রিবিউশন থাকছে, বি এর কোনো কন্ট্রিবিউশন থাকছে না। যেটাকে আমরা পিএস বলেছিলাম সেখানে কেবলমাত্র এর কন্ট্রিবিউশন থাকছে, বি এর কোনো কন্ট্রিবিউশন থাকছে না, বি এর কন্ট্রিবিউশন থাকছে না। বি অ্যাড করেছিলাম কিন্তু বি এর কোনো কন্ট্রিবিউশন কিন্তু ভেপারে নেই। অর্থাৎ এখন এই এমটি স্পেসে যে ভেপার প্রেসারটা তৈরি হলো, এই এমটি স্পেসে যে ভেপার প্রেসারটা তৈরি হলো, সেই ভেপার প্রেসারটা সলিউশনের ভেপার প্রেসার। কেন? কারণ এ বি মিশের সলিউশন তৈরি হয়েছে, কিন্তু সেই সলিউশনের ভেপার প্রেসারে কোনো বি এর কন্ট্রিবিউশন নেই, খালি এর কন্ট্রিবিউশনটুকুই আছে। বি তো নন ভোলাটাইল, ও তো যেতে পারে না। আর এর যেই কন্ট্রিবিউশন সেটা কিন্তু পিওর অবস্থায় যা ভেপার প্রেসার ছিল তার থেকে কমে গেছে। এর যেই কন্ট্রিবিউশন সেটা কিন্তু পিওর অবস্থায় যে ভেপার প্রেসার ছিল তার থেকে কমে গেছে। এই রিলেশনটা পুরোপুরি ক্লিয়ার কিনা বলবে। অর্থাৎ সলিউশনের ভেপার প্রেসারে এখন কেবলমাত্র এ, যেটা কিনা একটা ভোলাটাইল সলভেন্ট, তারই কন্ট্রিবিউশন আছে। বি নন ভোলাটাইল সলিউট, ওর কোনো কন্ট্রিবিউশন নেই। আর এই কন্ট্রিবিউশনটা যেটা কিনা সলিউশনের ভেপার প্রেসার, সেটা পিওর স্টেটের এ থেকে কমে গেছে, কারণ ভেপারাইজেশন সারফেস থেকে হয়, আর সারফেস থেকে এ মলিকুলের প্রপোর্শন সলিউশনে গিয়ে কমে যাচ্ছে, কারণ বি মলিকুল গুলো সারফেসে অকুপাই করে নিচ্ছে, যারা কিনা নন ভোলাটাইল, তাই বি মলিকুল থেকে কন্ট্রিবিউশন পাওয়া যাচ্ছে না। তাহলে এই অবস্থায় আমরা দেখলাম কি ভেপার প্রেসার কমে গেল, মানে একটা ভোলাটাইল সলভেন্ট যেমন জল, তার মধ্যে একটা নন ভোলাটাইল সলিউট যেমন চিনি বা নুন অ্যাড করলে ভেপার প্রেসার কমে যাচ্ছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কতটা কমে গেল। ছিল হচ্ছে পি নট এ, হলো হচ্ছে পি এ বা পি সলিউশন, তাহলে কতটা কমে গেল, কতটা অবনমন হলো? তাহলে বাষ্পচাপের অবনমন, বা লোয়ারিং অফ ভেপার প্রেসার, যেটাকে আমরা বলি ইংলিশে বললে লোয়ারিং অফ ভেপার প্রেসার, সেটা কতটা? সেটা হলো হচ্ছে ছিল পি নট এ, এখন হয়ে গেল পিএ বা পি সলিউশন। পিও লিখতে পারি, পি সলিউশন লিখতে পারি, একই কথা, কারণ পি সলিউশনে এখন কেবলমাত্র এরই কন্ট্রিবিউশন আছে, বি তো নন ভোলাটাইল, বি তো অনুদ্বায়ী। তাহলে বাষ্পচাপের অবনমন কতটা হলো? অবনমন হলো হচ্ছে পি নট এ মাইনাস পি এ, এটা হচ্ছে বাষ্পচাপের অবনমন। আচ্ছা, তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কত হলো? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যেটা হলো, বা রিলেটিভ লোয়ারিং যাকে বলে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ছিল কত? কমলো কত? কমলো হচ্ছে পি নট এ মাইনাস পি এ।
কত ছিল পি নটে, তাহলে ছিল হচ্ছে পি নটে, তার রেসপেক্টে কমেছে হচ্ছে পি নটে মাইনাস পি এ। এটা কি বলছি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। ভেপার প্রেসারের লোয়ারিংটা কত, তাহলে দুটো টার্ম ভালো করে বুঝে নাও। একটা হচ্ছে লোয়ারিং, কমেছে কতটা, লোয়ারিং হয়েছে বা কমেছে কতটা পি নটে মাইনাস পি এ, এটা হচ্ছে কমেছে কতটা, এটা হচ্ছে অবনমনটা, বাষ্পচাপের অবনমনটা। আর রিলেটিভ লোয়ারিং কতটা, কার রেসপেক্টে এতটা কমেছে, দ্যাট ইজ রিলেটিভ লোয়ারিং কতটা, রিলেটিভ লোয়ারিং হচ্ছে পি নটে মাইনাস পি এ বাই, ছিল তো পি নটে, তাই পি নটের রেসপেক্টে এতটা কমেছে, যাকে বলছি আমরা আপেক্ষিক অবনমন। সবই কিন্তু বাষ্পচাপের কথা হচ্ছে বা ভেপার প্রেসারের কথা হচ্ছে। তাহলে কোনটা অবনমন কোনটা আপেক্ষিক অবনমন আশা করি ক্লিয়ার। এই যে অবনমন হলো বাষ্পচাপের, আমরা দেখব এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটা হচ্ছে একটা কলিগেটিভ প্রপার্টি। এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটা কি, এটা একটা কলিগেটিভ প্রপার্টি। তাহলে আমাদের জানতে হবে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম বলতে আমরা কি বুঝি, এবং এগুলো আর কতগুলো আছে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। কিন্তু আমরা এটা দেখে নিলাম যে এটা দেখলাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা কি সেটা আমরা দেখে নিয়েছি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কেমন করে হচ্ছে কি হচ্ছে আমরা কনসেপচুয়ালি বুঝে নিলাম, যে পিওর এ তার উপরিতল থেকে খালি এ ভেপারই তৈরি হয়, এবং তার জন্য যে ভেপার প্রেসার বা বাষ্পচাপ সেটা হচ্ছে পি নটে। সলিউশনের মধ্যে যখন বি একটা নন ভোলাটাইল সলিউট, তখন সলিউশনের মধ্যে উপরিতল থেকে এ এর প্রপোর্শন কমে যায়, তার জন্য এ এর ভেপারও কম তৈরি হয়, আর বি তো নন ভোলাটাইল, ওর কোনো কন্ট্রিবিউশন থাকে না। এই সলিউশনের বাষ্পচাপ পিওর সলভেন্টের বাষ্পচাপের থেকে কমে যায়। কতটা কমে যায়, ছিল হচ্ছে পি নটে, কমে হয়েছে এখন পি সলিউশন বা পি এ। ঠিক আছে, এ এরই কন্ট্রিবিউশন আছে পি সলিউশনে, বি এর কোনো কন্ট্রিবিউশন নেই, তাই পি সলিউশন পি নটে মাইনাস পি সলিউশন বা পি নটে মাইনাস পি এ এতটা কমে গেছে। কার রেসপেক্টে এতটা কমে গেছে, ছিল পি নটে, তার রেসপেক্টে এতটা কমে গেছে, তাই এটা হয়ে গেল রিলেটিভ লোয়ারিং বা আপেক্ষিক অবনমন। ওকে, তাহলে এই অবধি তোমার মাথায় ঢুকে গেল। এখন আমাদের দেখতে হবে এই আপেক্ষিক অবনমন, এবং এটার মতন আরো অনেকগুলো আছে, কেবলমাত্র বাষ্পচাপের আপেক্ষিক অবনমন না, এরকম আরো অনেকগুলো আছে যারা হচ্ছে কোয়ালিগেটিভ প্রপার্টি। তো কোয়ালিগেটিভ প্রপার্টি বলতে কি বোঝায় আগে সেটা দেখে নিই, এবং তারপরে আমরা দেখবো কতগুলো আছে। কোয়ালিগেটিভ প্রপার্টি বলতে আমরা বুঝি বা সংখ্যাগত ধর্ম বলতে বুঝি, যেটা নামেই বলে দিচ্ছে, যে সমস্ত ধর্ম দ্রাব মলিকুলের সংখ্যার উপর ডিপেন্ড করে, দ্যাট ইজ ডিপেন্ড করে কিসের উপরে, দ্রাব মলিকুলের বা সলিউটের নাম্বারের উপর ডিপেন্ড করে। কতগুলো সলিউট আছে, সলিউটের নাম্বারের উপর নির্ভরশীল। কতগুলো সলিউট আছে সেই সংখ্যার উপরে নির্ভরশীল। কি সলিউট আছে, চিনি আছে না নুন আছে তার উপরে নির্ভরশীল নয়। তাহলে সলিউটের নাম্বার এর উপরে ডিপেন্ড করে যে সমস্ত ধর্ম কতগুলো আছে, সেটা চিনি আছে নুন আছে, সলিউটের প্রকৃতির উপরে ডিপেন্ড করে না। কেমন সলিউট তার প্রকৃতির উপরে ডিপেন্ড করে না, সলিউটের সংখ্যা কত তার উপরে ডিপেন্ড করে। চিনি আছে নুন আছে গ্লুকোজ আছে না কি আছে তার সেই সংখ্যাটার উপরে ডিপেন্ড করে, কি আছে তার উপরে ডিপেন্ড করে না। যে সমস্ত ধর্ম তাদেরকে বলা হয় কোয়ালিগেটিভ প্রপার্টি। চারটে কোয়ালিগেটিভ প্রপার্টি আছে। প্রথমটার ব্যাপারে একটু আন্দাজ নিলাম, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তার মানে বাষ্পচাপ কতটা কমবে, কমবে তো দেখতে পাচ্ছি। বাষ্পচাপ কতটা কমবে কিসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে কতগুলো সলিউট মলিকুল সলিউশনের মধ্যে প্রেজেন্ট আছে। স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে বয়লিং পয়েন্ট বাড়বে, কতটা বাড়বে, পিওর সলভেন্টের থেকে কতটা বাড়বে বয়লিং পয়েন্ট সলিউশনের মধ্যে, ডিপেন্ড করে সলিউশনের মধ্যে কত সলিউট পার্টিকেল আছে তার উপরে, সলিউট মলিকুল আছে তার উপরে। হিমাঙ্কের অবনমন, পিওর সলভেন্ট তার থেকে হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট কতটা কমে যাবে, ডিপেন্ড করে হচ্ছে যে ওর মধ্যে সলিউশনটা যখন বানানো হয়েছে তখন তার মধ্যে কতগুলো মানে কত মোল বা কতগুলো আমরা সলিউট পার্টিকেল দিয়েছি, অ্যাড করেছি সলিউশন বানানোর সময়, তার উপরে ডিপেন্ড করে। এবং অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসারও কিসের উপর ডিপেন্ড করছে, একইভাবে পিওর সলভেন্টে মধ্যে আমরা কতগুলো বা কত মোল সলিউট পার্টিকেল বা সলিউট মলিকুল দিয়েছি তার উপরে। তাহলে এই চারটে হচ্ছে কোয়ালিগেটিভ প্রপার্টি যারা ডিপেন্ড করছে কিসের উপরে, যে কতগুলো সলিউট পার্টিকেল আমরা একটা ভোলাটাইল সলভেন্টের মধ্যে অ্যাড করেছি। একটা ভোলাটাইল সলভেন্ট বা উদ্বায়ী দ্রাবক, তার মধ্যে কতগুলো আমরা নন ভোলাটাইল সলিউট অ্যাড করেছি, অনুদ্বায়ী দ্রাব অ্যাড করেছি, কতগুলো, কত সংখ্যায়, কত মোলে অ্যাড করেছি। কি অ্যাড করেছি সেই প্রকৃতি নয়, সেই নেচার নয়, কতগুলো মোল বা কত সংখ্যায় অ্যাড করেছি তার উপরে এই সমস্ত প্রপার্টি গুলো ডিপেন্ড করছে।
অর্থাৎ তার উপরে ডিপেন্ড করে কতটা বাষ্পচাপ কমে যাবে সলিউশনের, তার উপরে ডিপেন্ড করে সলিউশনের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট কতটা বেড়ে যাবে, তার উপরে ডিপেন্ড করে হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট সলিউশনের কতটা কমে যাবে, বা সলিউশনের অস্ফটিক প্রেসার কেমন হবে। তাহলে এই প্রপার্টিগুলো যে জিনিসটার উপর ডিপেন্ড করছে, এই প্রপার্টিগুলো যে জিনিসটার উপর ডিপেন্ড করছে সেটা হচ্ছে সলিউটের নাম্বার কতগুলো আছে সলিউশনের মধ্যে, এদেরকেই বলা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। তো আমরা প্রথম কলিগেটিভ প্রপার্টি সম্পর্কে দেখলাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আমরা ম্যাথমেটিক্যালি এবার একটু দেখে নিচ্ছি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনকে আমরা যে কলিগেটিভ প্রপার্টি বলছি কেন বলছি। আমাদের অরিজিনাল রাউটের সূত্র যদি একবার মনে করার চেষ্টা করি, অরিজিনাল কেস 2 এর রাউটের সূত্র আমাদের এরকম ছিল, সেটা হচ্ছে পি সলিউশন ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে পি নট এ কাই এ প্লাস পি নট বি কাই বি। যখন কিনা এ এবং বি দুজনেই কিন্তু ভোলাটাইল ছিল, দুজনেই উদ্বায়ী ছিল। কিন্তু এখন কি বি ভোলাটাইল? এখন বি ভোলাটাইল নয়, এখন সলভেন্ট এ এটাই কেবলমাত্র ভোলাটাইল সলভেন্ট বা উদ্বায়ী দ্রাবক, ভোলাটাইল সলভেন্ট বা উদ্বায়ী দ্রাবক। বি যেটা আছে এটা কিন্তু ভোলাটাইল সলভেন্ট নয়, এটা কিন্তু নন ভোলাটাইল সলিউট, অনুদ্বায়ী দ্রাব, নন ভোলাটাইল সলিউট বা অনুদ্বায়ী দ্রাব। তো বি এর তো ভেপার তৈরি হয় না, বি এর যদি ভেপার তৈরি না হয় তার মানে বি এর ভেপার তৈরি না হলে পি নট বি জিরো, পি নট বি যদি জিরো হয় তাহলে পুরো টার্মটা পি নট বি কাই বি এই পুরো টার্মটাই জিরো হয়ে গেল। তাহলে ওইখানে যদি জিরো পুট করে দিই তাহলে পাওয়া যাচ্ছে পি সলিউশন ইজ ইকুয়াল টু কেবলমাত্র পি নট এ কাই এ, কারণ পরের টার্মটা পুরো জিরো হয়ে যাচ্ছে, এই টার্মটা পুরো জিরো হয়ে যাচ্ছে, দেখতেই পেলাম এক্ষুনি আমরা। ঠিক আছে, তাহলে পি নট এ কাই এ। আচ্ছা, কাই এ প্লাস কাই বি এটাও আমরা আবার জানি, কি জানি? মোল ভগ্নাংশগুলোর সমষ্টি, সলিউশনের মধ্যে যে কাই এ কাই বি মোল ভগ্নাংশ তাদের সমষ্টি হচ্ছে 1। তাহলে শুধুমাত্র কাই এটা কত? কাই এটা হচ্ছে 1 মাইনাস কাই বি। পুট করে দিচ্ছি এখানে কাই এর জায়গায়, সো পি নট এ ইনটু 1 মাইনাস কাই বি। এখান থেকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে কাই বি বের করি তাহলে কাই বি বেরোবে হচ্ছে পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ। একটু আগে সরি, পি নট এ মাইনাস পি এস বেরোবে, এখানে তো পি এস আছে, পি এস, আর পি এস টাই তো আমরা জানি পি এ, তাই না? কারণ পি নট এ ইজ মাইনাস পি এ বাই পি নট এ। এটাকেই কি বলেছিলাম? এটাকে একটু আগে বললাম যে রিলেটিভ লোয়ারিং বা আপেক্ষিক অবনমন। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এই যে ফ্যাক্টরটা, এটা কার উপরে ডিপেন্ড করলো? এটা সলিউটের মোল ফ্র্যাকশনের উপরে ডিপেন্ড করলো। সলিউটের মোল ফ্র্যাকশন বা মোল নাম্বারের উপরে যারা ডিপেন্ড করে তারাই তো কলিগেটিভ প্রপার্টি হিসেবে প্রমাণিত হয় বা সংখ্যাগত ধর্ম হিসেবে প্রমাণিত হয়। কারণ সলিউটের মোল ফ্র্যাকশন বা মোল নাম্বারের উপর ডিপেন্ড করে গেছে। কিসের উপর ডিপেন্ড করেছে? সলিউটের মোল, মোল সংখ্যার উপরে যারা ডিপেন্ড করে গেছে। মোল মানে তো নাম্বার অফ মলিকিউলস না, 1 মোল মানে তো অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস। তাহলে সলিউটের মোল বা মোল ভগ্নাংশের উপরে যারা ডিপেন্ড করছে তারা বেসিক্যালি সলিউটের সংখ্যার উপরে ডিপেন্ড করছে, কি সলিউট আছে তার উপরে ডিপেন্ড করছে না। তো সলিউটের সংখ্যার উপরে যারা ডিপেন্ড করছে তারাই কলিগেটিভ প্রপার্টি। এটাই ছিল হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এটাই ছিল হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এটাই ছিল, তাই তো? বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কার উপরে ডিপেন্ড করে গেল? সলিউটের মোল ফ্র্যাকশন উপর ডিপেন্ড করে গেল। তাই এটাকে আমরা বলছি এটা কলিগেটিভ প্রপার্টি। কারণ মোল বা মোল ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করা মানে সংখ্যার উপর ডিপেন্ড করা, সংখ্যার উপর যারা ডিপেন্ড করছে তারাই কলিগেটিভ প্রপার্টি। তাহলে আমাদের কাছে কি ফর্মুলাটা এলো? আশা করি ক্লিয়ার। এইটা দাঁড়ালো আমাদের ফাইনাল ফর্মুলা। ওকে, এই ফর্মুলা থেকে এখন আমাদের কাজ হবে হচ্ছে যে সলিউটটাকে ডিসলভ করেছি বি, যে বি সলিউটটাকে ডিসলভ করেছি তার আণবিক ভর কেমন করে বের করা হয়। সো আমাদের কাছে কি ফর্মুলাটা এলো দেখে নি। ফর্মুলা এসছে হচ্ছে পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ বি। ঠিক আছে, আচ্ছা বি এর মোল ফ্র্যাকশনকে আমরা আগে লিখেছিলাম মোল অফ বি বাই টোটাল মোল এ প্লাস বি এর টোটাল মোল। আচ্ছা, যদি আমরা ধরে নিই যে ডাইলিউট সলিউশন বা লঘু দ্রবণ, লঘু দ্রবণ বা ডাইলিউট সলিউশন যদি ধরে নিই, ডাইলিউট সলিউশনে তো অবশ্যই সলভেন্টের মোল অনেক বেশি থাকবে, তাই না? ডাইলিউট সলিউশনে তো অবশ্যই সলভেন্ট যে কিনা এ তার মোল অনেক বেশি থাকবে, ডাইলিউটেতে জল অনেক বেশি থাকবে, রাইট? তো ডাইলিউট সলিউশনে সলভেন্ট বা এ অনেক বেশি থাকবে, তার মানে আমরা বলতে পারি বিটাকে ইগনোর করতে পারি। Na দ্যাট ইজ আমরা বলতে পারি দ্যাট মিন্স আমরা বলতে পারি Na প্লাস Nb আসলে হচ্ছে খালি Na, কারণ বি এর ভ্যালু অনেক ছোট হবে ডাইলিউট সলিউশনের জন্য। তাহলে এখানে এই এনবিটাকে আমরা ইগনোর করে দিলাম, এটাকে আমরা ইগনোর করে দিলাম। কেন ইগনোর করলাম তার জাস্টিফিকেশন দিয়েছি, অনেক কম আছে ডাইলিউট সলিউশনে। তাহলে হয়ে গেল এনবি বাই এনএ।
আচ্ছা, এবার এনবি আর এনএ গুলো কি সেটাও দেখে নেওয়া যাক। এনবি আর এনএ, এনবি এবং এনএ গুলো কি কি চলো দেখে নেওয়া যাক। তাহলে ডাইলিউট সলিউশনে আমরা এখন মোল অফ বি, যেটা কিনা সলিউটের মোল, তাকে ইগনোর করলাম। ইগনোর করলে এটা দাঁড়ালো আমাদের, তাই তো। এবারে আমরা মোল মানে কি, মোল মানে হচ্ছে আবার প্রদত্ত ভর বা গিভেন মাস বাই মলিকুলার ওয়েট বা আণবিক ভর। দ্যাট ইজ আমরা লিখতে পারি এর মোল মানে হচ্ছে এর ভর বাই তার আণবিক ভর, আর বি এর মোল মানে হচ্ছে বি এর ভর বাই তার আণবিক ভর। ক্লিয়ার এই ফর্মুলা? তাহলে সেটা এখানে পুট করে দিচ্ছি। পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ, এটা হচ্ছে বাষ্প চাপের আপেক্ষিক অবনমন বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, দ্যাট ইজ ইকুয়াল টু এনবি এর জায়গায় লিখলাম ডব্লিউবি বাই মলিকুলার ওয়েট অফ বি, বাই এন এর জায়গায় লিখলাম হচ্ছে ডব্লিউএ বাই মলিকুলার ওয়েট অফ এ। এখান থেকে এটাকে সিম্পলিফাই করলাম একটু, দ্যাট ইজ ডব্লিউবি বাই মলিকুলার ওয়েট অফ বি ইনটু মলিকুলার ওয়েট অফ এ বাই ডব্লিউএ। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কোনটা বলতো? আণব ভর। আণব ভর মানে মলিকুলার ওয়েট অফ বি, এটাই বের করতে হবে। বি এর মলিকুলার ওয়েটটা আমাকে বের করতে হবে, তাই না? বি এর মলিকুলার ওয়েটটা আমাকে বের করতে হবে, মানে এইটা বের করতে হবে, রাইট? তাহলে এটার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? মলিকুলার ওয়েট অফ বি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে ডব্লিউবি ইনটু মলিকুলার ওয়েট অফ এ বাই মাস অফ এ ইনটু এই পুরোটা। আচ্ছা, লেখার তো জায়গা নেই, তাহলে কি করি? আচ্ছা, লেখার যখন জায়গা নেই, নেক্সট পেজে লিখছি। তাহলে এখান থেকে গিয়ে পুরোটা তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ। আচ্ছা সরি আমরা তো মলিকুলার, আচ্ছা ঠিক আছে লিখে নি পুরোটাই। পি নট এ ইজ ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে ডাব্লিউ এ ইন্টু মলিকুলার ওয়েট অফ বি, সরি ডাব্লিউ বি ইন্টু মলিকুলার ওয়েট অফ এ, ডাব্লিউ বি ইন্টু মলিকুলার ওয়েট অফ এ বাই মলিকুলার ওয়েট অফ বি ইনটু ডব্লিউএ। তাহলে এখান থেকে আমরা বের করছি মলিকুলার ওয়েট বা আণবিক ভর অফ বি, এটাই হচ্ছে বি এর আণবিক ভর বা মলিকুলার ওয়েট দ্রাবের, ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে ডব্লিউবি ইনটু মলিকুলার ওয়েট অফ এ বাই ডব্লিউএ ইনটু এই পুরো কলিগেটিভ প্রপার্টিটা পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ, এই পুরো কলিগেটিভ প্রপার্টিটা দাঁড়ালো আমাদের কাছে। তাহলে এটা হয়ে গেল আমাদের মলিকুলার ওয়েট বের করার ফর্মুলা। সব কটা ফর্মুলা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। মলিকুলার ওয়েট এখান থেকে বেরিয়ে যাবে, যেখানে প্রত্যেকটা টার্মের মানেগুলো দেখে নি। ডব্লিউএ হচ্ছে তোমার, ডব্লিউবি হচ্ছে তোমার সলিউট বা দ্রাব, সলিউটের ভর, ঠিক আছে। মলিকুলার ওয়েট অফ বি হচ্ছে সলিউটের আণবিক ভর, সলিউটের আণবিক ভর। ডব্লিউএ একইভাবে হচ্ছে সলভেন্ট বা দ্রাবক, সলভেন্ট বা দ্রাবক, তার ভর মানে হচ্ছে মাস। আর মলিকুলার ওয়েট অফ এ হচ্ছে তোমার সলভেন্টের মলিকুলার ওয়েট। সলভেন্টের আণবিক ভর। ক্লিয়ার? টার্মগুলোর মানে ক্লিয়ার? এটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এরকম করে আমরা কিন্তু নিউমেরিক্যালও সলভ করতে পারবো। অর্থাৎ এই ফর্মুলাগুলো কিন্তু তোমার নিউমেরিক্যাল সলভ করার জন্য, এটা কিন্তু তোমার কিসে কাজে লাগবে? নিউমেরিক্যাল সলভ করতে কিন্তু তোমার এই সমস্ত ফর্মুলাগুলো, কারণ এই চ্যাপ্টার থেকে তোমার কিন্তু নিউমেরিক্যাল আসবে, অবশ্যই আসবে, সেটা সলভ করতে হবে। ফর্মুলাগুলো দিয়ে দিচ্ছি। তাহলে প্রথম কলিগেটিভ প্রপার্টি আমাদের এখানে শেষ হলো। আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় কলিগেটিভ প্রপার্টি, যেটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। তো চলো শুরু করা যাক। স্ফুটনাঙ্কের উন্নয়ন, তো আগে একটা অবজারভেশন দেখে নি। স্ফুটনাঙ্কের উন্নয়নে একটা অবজারভেশন দেখে নি। অবজারভেশনটা হচ্ছে বা অ্যাপ্লিকেশন বলতে পারো, অবজারভেশন বা অ্যাপ্লিকেশন, যে এটাকে ইউজ করে কি করা হয়। অ্যাপ্লিকেশনটা কি? অ্যাপ্লিকেশন হচ্ছে ধরো পিওর ওয়াটার নেওয়া হয়েছে, ঠিক আছে, বিশুদ্ধ জল একদম নেওয়া হয়েছে। পিওর ওয়াটার, তার বয়লিং পয়েন্ট কত? পিওর ওয়াটারের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কখন? যখন প্রেসার আছে 1 অ্যাটমসফিয়ার। প্রেসার 1 অ্যাটমসফিয়ার হলে পিওর ওয়াটারের বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট?
এবারে ওই পিওর ওয়াটারের মধ্যে আমি একটু নুন অ্যাড করেছি, নন ভোলাটাইল সলিউট মানে নুন অ্যাড করলাম, ধরো সল্ট অ্যাড করলাম, তাহলে কি পিওর ওয়াটার পিওর রইলো না সল্ট সলিউশন তৈরি হয়ে গেল। এখন এই সল্ট সলিউশন, তার মানে এখানে কি অ্যাড করেছি, পিওর ওয়াটারটা কেমন ছিল, ওয়াটারটা ছিল একটা ভোলাটাইল লিকুইড, উদ্বায়ী তরল, তাই না, উদ্বায়ী তরল। তাহলে ভোলাটাইল লিকুইড বা উদ্বায়ী তরল ছিল দ্রাবক ওয়াটার, তার মধ্যে অ্যাড করেছি নন ভোলাটাইল অনুদ্বায়ী সল্ট, অনুদ্বায়ী দ্রাব, নন ভোলাটাইল সলিউট যেটা হচ্ছে সল্ট বা নুন অ্যাড করেছি। তাতে কি হচ্ছে, একটা সল্টের সলিউশন তৈরি হচ্ছে। এখন এই সল্টের সলিউশনটাতে কি হবে, বলছে দ্রবণটা তৈরি হলো তার স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে, মানে এখন এর বয়লিং পয়েন্ট যদি নেওয়া হয় সেম প্রেসারে, দেখা যাবে সেটা 100°C থেকে বেড়ে গেছে। এই জিনিসটাকে কিভাবে অ্যাপ্লাই করা হয়, রান্না করার কাজে। অর্থাৎ যখনই কি করা হয়, অ্যাপ্লিকেশনটাতে কি করা হয় এখান থেকে, যে যখনই কোনো কিছু সেদ্ধ করতে হবে, খাবারকে সেদ্ধ করতে হবে, অর্থাৎ খাবার সেদ্ধ করার সময়, মানে যখন ফুড বয়লিং করতে হচ্ছে, খাবার সেদ্ধ করার সময় আমরা নুন দিয়ে দিই যাতে বয়লিং পয়েন্টটা বেড়ে যায়। খাবার সেদ্ধ করার সময় সামান্য নুন অ্যাড করা হয় বা লবণ যোগ করা হয়, কারণ লবণ যোগ করলে অ্যাপ্লিকেশনটা তাহলে আশা করি বুঝতে পেরেছো। পিওর সলিউশন, পিওর জল 100°তে ফুটতো, কিন্তু জলের মধ্যে নুন অ্যাড করলে এখন বেশি তাপমাত্রায় ফুটবে, তাই খাবার সেদ্ধ করার সময় তাপমাত্রা যত বেশি থাকবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে, তত জার্মস এগুলো ভালো করে কিল হয়ে যাবে। তাই খাবার সেদ্ধ করার সময় যাতে টেম্পারেচারটা বেড়ে যায়, যাতে জলের বয়লিং পয়েন্ট বেড়ে যায়, তাই জলে নুন অ্যাড করে ওই দ্রবণটাকে ইউজ করা হচ্ছে। অর্থাৎ জলের মধ্যে একটু নুন অ্যাড করে দেওয়া হয় খাবার সেদ্ধ করার সময়। বাড়িতে মাংস রান্না হচ্ছে, মাটন রান্না হচ্ছে, বা কোনো ভেজিটেবল বয়েল করা হচ্ছে, একটু নুন অ্যাড করে দেওয়া হচ্ছে। নুন অ্যাড করে মাকে জিজ্ঞেস করবে, দেখবেন মা বলবেন নুন অ্যাড করে দিই। কেন? যারা রান্না করতে জানো তারাও জানো। তো নুনটা কেন অ্যাড করছি, নুনটা অ্যাড করলে বেসিক্যালি কি হচ্ছে, নুনটা অ্যাড করলে বয়লিং পয়েন্টটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ তখন ওই নুন জলের যে দ্রবণটা তৈরি হলো সেটা কিন্তু 100°তে ফুটছে না, ওটা 100 থেকে বেশি ডিগ্রিতে ফুটছে। যত বয়লিং পয়েন্টটা বেড়ে যাচ্ছে তত ভালো করে সেদ্ধ কাজটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের উন্নয়নের একটা অ্যাপ্লিকেশন। এখন দেখবো বয়লিং পয়েন্টের উন্নয়নটা হয় কেমন করে। তো চলো আমরা সেই উন্নয়নটা দেখে নিই। এই উন্নয়নটা রিলেটেড আমাদের তিনটে গ্রাফ দেখতে হচ্ছে। কি আছে, এইদিকে আছে হচ্ছে বাষ্পচাপ বা ভেপার প্রেসার, এইদিকে আছে তোমার টেম্পারেচার, কেলভিন এককে টেম্পারেচার আছে হচ্ছে এক্স অ্যাক্সিসে, আর বাষ্পচাপ আছে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। ক্লিয়ার। এবার তিনটে লাইন দেখতে পাচ্ছি এখানে আমরা, রাইট। প্রথম যে লাইনটা, যেটা কিনা এই লাইনটা, ইয়েলো লাইনটা, এই ইয়েলো লাইনটা কাকে মিন করছে বলতো? ইয়েলো লাইনটা হচ্ছে একটা পিওর সলভেন্ট বা বিশুদ্ধ দ্রাবক। কাকে মিন করছে? এটা মিন করছে হচ্ছে পিওর সলভেন্ট বা বিশুদ্ধ দ্রাবককে এটা মিন করছে, রাইট, ইয়েলো লাইনটা। তো ইয়েলো লাইনটা তাহলে হচ্ছে আমাদের পিওর সলভেন্ট। আচ্ছা, পিওর সলভেন্টের যে বাষ্পচাপ, সেটা উষ্ণতা বাড়লে কি হবে? সাধারণভাবে আমরা জানি যে ভেপার প্রেসার বা বাষ্পচাপ হচ্ছে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে। কারণ উষ্ণতা বাড়লে কি হবে দেখো, যদি উষ্ণতা বাড়ে, টেম্পারেচার ধরো বাড়ছে, উষ্ণতা বাড়লে ভেপারাইজেশন বা ইভাপোরেশন অবশ্যই বাড়বে, তাই না? যত উষ্ণতা বাড়বে, সে পিওর হোক আর সলিউশন হোক, যাই হোক না কেন, উষ্ণতা বাড়লে ইভাপোরেশন বাড়বে, আর ইভাপোরেশন বাড়লে বাষ্পচাপ বা ভেপার প্রেসার তো আস্তে আস্তে বাড়বে। তাই দেখো সবকটা গ্রাফই কিন্তু এই ডাইরেকশনে মুভ করেছে, ভালো করে বুঝতে পারছো নিশ্চয়ই। সবকটা গ্রাফ এই ডাইরেকশনে মুভ করেছে, কারণ উষ্ণতা বাড়লে ভেপার প্রেসার বা বাষ্পচাপ আস্তে আস্তে বাড়ছে, কারণ উষ্ণতা বাড়লে ইভাপোরেশন বাড়ছে, তো বাষ্পে যাচ্ছে, বাষ্পের চাপ বা বাষ্পচাপ বা ভেপার প্রেসারও বাড়ছে। এবারে পিওর সলভেন্ট, কখন গিয়ে আমরা দেখবো পিওর সলভেন্ট যে আছে, কখন গিয়ে আমরা দেখবো যে এই পিওর সলভেন্টটা স্ফুটনাঙ্কে পৌঁছে গেছে? তাহলে আমাদের জানতে হবে বয়েলিং এর শর্ত কি, বয়েলিং বা স্ফুটন, ওই বয়েলিং বা স্ফুটনের শর্তটা কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। সো বয়েলিং এর শর্ত হচ্ছে যখন কিনা বাষ্পচাপ বাড়তে 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 1 অ্যাটমসফিয়ার হয়ে যায়, বাষ্পচাপ বা ভেপার প্রেসার বাড়তে 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 1 অ্যাটমসফিয়ার হয়ে যায়, তখন গিয়ে বয়েলিং বা স্ফুটন শুরু হয়, এবং সেটা যে টেম্পারেচারে হয় সেই টেম্পারেচারকে আমরা স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট বলে থাকি, কারেক্ট? তাহলে এটা হয়ে গেল বয়েলিং এর শর্ত বা স্ফুটনের শর্ত। কখন ফুটবে? 100°তে তো জল ফোটে, জানি, তখন কি হয়? 100°তে জল ফোটে কারণ জলের যে বাষ্পচাপ বা ভেপার প্রেসার সেটা 1 অ্যাটমসফিয়ার প্রেসারের সঙ্গে ইকুয়াল হয়ে যায়। তাহলে এখন গ্রাফিক্যালি আমরা দেখি, পিওর সলভেন্ট ইয়েলো লাইনটাকে ফলো করো, পিওর সলভেন্ট ইয়েলো লাইনটাকে ফলো করবে। সো ইয়েলো লাইনটাকে ভালো করে ফলো করলে দেখো
এই টেম্পারেচার বাড়ছে, ভেপার প্রেসার বাড়ছে 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 বাড়ছে, এই পয়েন্টে এসে ভালো করে দেখো, এ পয়েন্টে এসে ওটা 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে ইকুয়াল হয়ে গেছে। এদিকে আছে তোমার ভেপার প্রেসার, তার মানে কোন পয়েন্টে টেম্পারেচার বাড়ছে, ভেপার প্রেসার বাড়ছে 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 বাড়তে বাড়তে এই এ পয়েন্টে এসে 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে ইকুয়াল হয়ে গেল। এ পয়েন্টে এসে 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে ইকুয়াল হয়ে গেল পুরো বাষ্পচাপটা, পিওর সলভেন্টের বাষ্পচাপ। তাই এ পয়েন্টে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটাকে আমরা বললাম, এ পয়েন্টের টেম্পারেচারকে আমরা বললাম বয়লিং পয়েন্ট, টিবি। ঠিক আছে, এটা হচ্ছে পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট, টিবি। আচ্ছা, এবার সলিউশনে আমরা কি জানি, সলিউশনদের জন্য বাষ্পচাপের মান কমে যায়, একটু আগেই পড়েছি। কি পড়েছি, যখনই সলিউশন তৈরি হয়, যখনই নুন চিনি অ্যাড করে দিই, বাষ্পচাপ কমে যায়, ওটা কিন্তু আপেক্ষিক অবনমন বা রিলেটিভ লোয়ারিং বললাম, তাই না? তাই যখন পিওর সলভেন্ট আছে তার মধ্যে যখনই নন ভোলাটাইল চিনি নুন এরকম সলিউট অ্যাড করছি, তখনই বাষ্পচাপ বা ভেপার প্রেসার কমছে, ওটা কিন্তু আমরা আপেক্ষিক অবনমন বা রিলেটিভ লোয়ারিং বলছি, তাই তো? তার মানে সলিউশন গুলোর বাষ্পচাপ কিন্তু কম। যে সলিউশন যত বেশি গাঢ়, যে সলিউশন যত বেশি ডেনসিটি, তার বাষ্পচাপ তত বেশি কম। তো সলিউশন 1 তার ভেপার প্রেসারও বাড়ছে, চলো দেখা যাক। টেম্পারেচার বাড়ছে, সলিউশন 1 এর ভেপার প্রেসার বাড়ছে 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 বাড়ছে, এই বয়লিং পয়েন্টে পৌঁছে গেছে, কিন্তু প্রেসার তো 1 অ্যাটমসফিয়ার হয়নি। ভালো করে দেখে নাও, টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, ভেপার প্রেসার বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, ভেপার প্রেসার বাড়ছে, বাড়তে 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 এই তো বয়লিং পয়েন্টে পৌঁছে গেল। এটাই তো বয়লিং পয়েন্টের লাইন ছিল, কিন্তু বয়লিং পয়েন্টে কি প্রেসার 1 অ্যাটমসফিয়ার হয়েছে? হয়নি। তার মানে আরো টেম্পারেচার বাড়াতে হবে, তবেই গিয়ে প্রেসারটা 1 অ্যাটমসফিয়ার হবে। তাহলে টেম্পারেচার বাড়ছে 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 বাড়ছে, বয়লিং পয়েন্ট ক্রস করলাম, ক্রস করে এইখানে যখন পৌঁছেছে, তখন আমরা দেখছি 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে ইকুয়াল হয়ে গেছে। অর্থাৎ ক্লিয়ারলি বি পয়েন্টটা হচ্ছে সলিউশন 1 এর জন্য বয়লিং পয়েন্ট, কারণ বি পয়েন্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার বাড়ছে, ভেপার প্রেসার বাড়ছে, বাষ্পচাপ বাড়ছে, বাড়তে বাড়তে এই বি পয়েন্টে যখন এসেছে, সেটা কিনা 1 অ্যাটমসফিয়ারকে মিন করছে। তার মানে বি পয়েন্টে কিন্তু সলিউশন 1 এর বয়লিং হবে। তার মানে সলিউশন 1 এর বয়লিং পয়েন্ট কত দাঁড়ালো? T1 টেম্পারেচার। ক্লিয়ারলি এটা কিন্তু বেড়ে গেছে, ক্লিয়ারলি বেড়ে গেছে। T1 টেম্পারেচারে যখন পৌঁছেছে, বয়লিং পয়েন্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বেড়ে গেছে, টিবির থেকে বেড়ে গেছে। সলিউশন P এর জন্য একই রকম ভাবে দেখতে পাচ্ছ বেড়ে গেছে। দেখো সলিউশন P এর টেম্পারেচার বাড়ছে, ভেপার প্রেসার বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, ভেপার প্রেসার বাড়ছে, প্রথম বয়লিং পয়েন্ট ক্রস করলো, দ্বিতীয় বয়লিং পয়েন্ট ক্রস করলো, এই তো এইখানে গিয়ে 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে ইকুয়াল হয়েছে। তাহলে যেখানে গিয়ে সি পয়েন্টে গিয়ে 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে ইকুয়াল হলো ভেপার প্রেসারটা সলিউশন পি এর জন্য, তার মানে সি পয়েন্টের যে করসপন্ডিং টেম্পারেচার, সেটা হবে হচ্ছে সি সলিউশনটা মানে সলিউশন পি এর বয়লিং পয়েন্ট, যেটা কিনা অরিজিনাল বয়লিং পয়েন্টের থেকে অনেক বেশি, দেখতেই পাচ্ছ, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে আমরা বেশি হয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো, সলিউশনের থেকে সলভেন্টের থেকে সলিউশনে গেলে বয়লিং পয়েন্ট বেড়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে আমরা এখন বলতে পারি এই কতটা বাড়ছে, কতটা উন্নয়ন হচ্ছে, কতটা বয়লিং পয়েন্ট এলিভেশন হচ্ছে। সলিউশন 1 এর কথা যদি ভাবি, সলিউশন 1 ওখানে কতটা বেড়ে গেল, কতটা এলিভেশন মানে হচ্ছে উন্নয়ন, বাড়লো কতটা, স্ফুটনাঙ্ক বাড়লো কতটা, উন্নয়ন কতটা হলো। ঠিক আছে, এই উন্নয়ন কিন্তু সেই উন্নয়ন নয়, ওকে? ভোটের বাজার চলছে, উন্নয়ন তোমার গুলিয়ে দিও না, ঠিক আছে? এখানে উন্নয়ন মানে এলিভেশন, এখানে উন্নয়ন মানে পলিটিক্যাল উন্নয়নের কথা, দেশের উন্নয়ন, রাজ্যের উন্নয়ন নিয়ে কোনো কথা হচ্ছে না। তাই ভোটের বাজারে কিন্তু এই ধরনের কোনো কিছু ভাবে গুলিয়ে ফেলো না, ঠিক আছে? এখানে উন্নয়ন মানে আমরা কি মিন করছি, এখানে উন্নয়ন মানে আমরা মিন করছি যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, ভোটের বাজারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা কেবলমাত্র স্ফুটনাঙ্কের উন্নয়ন, এটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ঠিক আছে? এটা কিন্তু প্রশাসনিক, পার্টি পলিটিক্স, ভোট, ঠিক আছে? উন্নয়ন কথাটা রিস্কি হয়ে যাচ্ছে এখন, যাই হোক। তো এলিভেশন কতটা হলো, এলিভেশন হলো হচ্ছে T1 মাইনাস টিবি, ছিল হচ্ছে টিবি, বেড়ে হয়েছে T1, ছিল হচ্ছে টিবি, বেড়ে হয়েছে T1, তাই না? তো T1 মাইনাস টিবি, এটা হচ্ছে উন্নয়ন, ঠিক আছে? সলিউশন টি এর জন্য উন্নয়ন কতটা, আবার উন্নয়ন বলে ফেলছি রে বারবার। সো সলিউশন টি এর জন্য এলিভেশন কতটা, সলিউশন টি এর জন্য এলিভেশন হচ্ছে তোমার T2 মাইনাস টিবি, রাইট? T2 মাইনাস টিবি, সলিউশন টি এর জন্য এলিভেশন হচ্ছে কতটা, T2 মাইনাস টিবি। তাহলে সলিউশন 1 এর জন্য এলিভেশন হচ্ছে, সলিউশন 1 এর জন্য এলিভেশন হচ্ছে T1 মাইনাস টিবি, আর সলিউশন টি এর জন্য এলিভেশন হচ্ছে T2 মাইনাস টিবি। এইগুলো হচ্ছে এলিভেশন, এতটা করে টেম্পারেচার, এতটা করে স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট বেড়ে গেছে। এবারে দেখানো যায়
ঠিক আছে, এই প্রুফটা আমাদের নেই। কি দেখানো যায়? দেখানো যায় যতটা এলিভেশন ডেল্টা টিবি, এই ডেল্টা টিবিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কেবি ইনটু মোলারিটি। এটা কি? এটা হচ্ছে মোলারিটি। আচ্ছা আলাদা করে দেখিয়ে দিচ্ছি কি দেখানো যায়, সেটা আলাদা করে আমরা দেখিয়ে দিই। দেখানোটা কি যায়? দেখানো যায় হচ্ছে বেসিক্যালি দেখানো যায় হচ্ছে এই যতটা এলিভেশন দ্যাট ইজ ডেল্টা টিবি, এটা হচ্ছে মোলালিটির সঙ্গে সমানুপাতিক। সলিউশনে গাঢ়ত্ব যত বাড়বে তত মোলালিটি বাড়বে, আর মোলালিটি বেড়ে যাওয়া মানে আমাদের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট বেশি বেশি করে বাড়বে। এবং এটা হচ্ছে ডেল্টা টিবি, একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটা হচ্ছে কেবি ইনটু মোলালিটি, যেখানে কেবিটাকে বলা হয় ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট। ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে, কেবি। তাহলে এটা দাঁড়ালো হচ্ছে আমাদের আলটিমেটলি সম্পর্ক। মোলারিটি মানেই তো মোল ফ্র্যাকশন, মোলের সঙ্গে ডিপেন্ডেন্ট, তাই না? তার মানে ডেল্টা টিবি কার সঙ্গে ডিপেন্ডেন্ট? ডেল্টা টিবি হচ্ছে মোলারিটির উপর ডিপেন্ডেন্ট। কতটা বাড়লো? এটাই তো হচ্ছে উন্নয়ন, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের উন্নয়ন। ডেল্টা টিবিটাই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট কতটা বাড়লো? ডেল্টা টিবি কার উপরে ডিপেন্ড করছে? সলিউটের মোলের উপরে। কারণ সলিউশনের যেটা মোলারিটি, মোলারিটি মানে কি? সেখানে মোলারিটির ডেফিনেশন কি আছে? মোলস অফ সলিউট। মোলারিটির ডেফিনেশন হচ্ছে সলিউটের মোল বা দ্রাবের মোল। মোলারিটির ডেফিনেশন হচ্ছে সলিউটের মোল বাই সলভেন্টের ভর কেজি এককে, সলভেন্টের মাস বা ভর কেজি এককে। এটাই তো মোলারিটির ডেফিনেশন। মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ডিপেন্ড করছে হচ্ছে মোলারিটির উপরে। যে মোলারিটি ডিপেন্ড করছে হচ্ছে তোমার মোলস এর উপরে, আর মোলস এর উপরে যারা ডিপেন্ড করে তারাই হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, তার মানে এই স্ফুটনাঙ্কের উন্নয়ন এটা একটা কলিগেটিভ প্রপার্টি, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট এটা একটা কলিগেটিভ প্রপার্টি। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, কারণ স্ফুটনাঙ্কের উন্নয়ন ডিপেন্ড করেছে মোলারিটির উপর। মোলারিটি মানেই হচ্ছে সলিউটের মোলের উপর ডিপেন্ডেন্ট। মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার, নাম্বার অফ পার্টিকেল, নাম্বার অফ সলিউট মলিকিউল, নাম্বারের উপর ডিপেন্ড করে গেছে যে প্রপার্টি, তাকেই বলছি আমরা কলিগেটিভ প্রপার্টি। ক্লিয়ারলি প্রুফ হয়ে গেল ডেল্টা টিবি একটা কলিগেটিভ প্রপার্টি। এখন এই ফর্মুলা থেকে আমাদের বের করতে হবে একইভাবে সলিউটের আণবিক ভর বা মলিকুলার ওয়েট কত হতে চলেছে। তো আমরা এখন বের করব সলিউটের আণবিক ভর, একই রকম ভাবে বের করব। তাহলে আমরা প্রথমে জেনে নিই মোলালিটির ফর্মুলা কি। মোলালিটি ইজ ইকুয়াল টু হচ্ছে মোলস অফ সলিউট, সলিউটের মোল। আমরা কি বের করতে চলেছি? মলিকুলার ওয়েট অফ সলিউট বি, এটা বের করতে চলেছি, ঠিক আছে। তো মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, মাস অফ সলভেন্ট কেজি এককে। কেজি একক থেকে যদি গ্রাম এককে যাই তাহলে মোলস অফ সলিউটের জায়গা লিখবো এনবি, ঠিক আছে। মোলারিটি কত দাঁড়াচ্ছে? মোলারিটিকে লিখছি হচ্ছে আমরা এম দিয়ে স্মল এম, যেটা হচ্ছে মোলস অফ সলিউট এনবি বাই মাস অফ সলভেন্ট ডব্লিউ এ ইন কেজি ইউনিট, রাইট। কেজিটাকে গ্রামে নিয়ে গেলে এটা হয়ে যাচ্ছে এনবি বাই ডব্লিউ এ, ডব্লিউ টাকে গ্রামে নিয়ে গেলাম ইনটু 1000 ফ্যাক্টর আসবে, রাইট। আচ্ছা এবারে মোলটাকে আবার ফার্দার ভাঙছি। মোল মানে হচ্ছে এবার প্রদত্ত ভর বাই আণবিক ভর। মোল মানে হচ্ছে গিভেন মাস বাই অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট। তাহলে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, মোলের জায়গা লিখলাম গিভেন মাস বাই মলিকুলার ওয়েট বাই সলভেন্টের মাস বা ভর ইনটু 1000, বিকজ লিখে দিলাম মোল মানে হচ্ছে প্রদত্ত ভর গিভেন মাস বাই মলিকুলার ওয়েট বা আণবিক ভর। এই ফর্মুলাটা এখানে পুট করেছি। তাহলে এখান থেকে কি বের করতে হবে বলতো? এখান থেকে বের করতে হবে মলিকুলার ওয়েট অফ বি টাকে বের করতে হবে, এটাই তো আমাদের টার্গেট, তাই না? তাহলে চলো মোলারিটি ইজ ইকুয়াল টু, সিম্পলিফাই করে নিচ্ছি, ডব্লিউবি বাই মলিকুলার ওয়েট অফ বি ইনটু উপরে 1000 বাই ডব্লিউ এটা গ্রাম এককে। ওকে, এটা হয়ে গেল মোলারিটি। তাহলে ডেল্টা টিবি আবার কি? এখান থেকে আমরা পাবো হচ্ছে ডেল্টা টিবি। ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু হচ্ছে কেবি ইনটু মোলারিটি, যেখানে পুরোটা বসাচ্ছি কেবি ইনটু মোলারিটি, ডব্লিউবি ইনটু 1000 বাই মলিকুলার ওয়েট অফ বি ইনটু ডব্লিউ এ। তাহলে এখান থেকে বের করতে হবে আমাদের মলিকুলার ওয়েট অফ বি
মলিকুলার ওয়েট অফ বি বেরিয়ে গেল হচ্ছে কেবি ইন্টু ডাব্লিউবি ইন্টু 1000 ডিভাইডেড বাই ডেল্টা টিবি ইন্টু ডাব্লিউএ। তাহলে সলিউটের আণবিক ভর বা সলিউটের মলিকুলার ওয়েট আমরা এখান থেকে বের করে নিতে পারলাম। ঠিক আছে, সলিউটের আণবিক ভর বা সলিউটের মলিকুলার ওয়েট আমরা এখান থেকে কিন্তু আরামসে বের করতে পারলাম। ওকে, মাথায় ঢুকেছে তাহলে কেমন করে বেরোলো আমাদের? চলো পরেরটা তাহলে যাওয়া যাক, পরেরটাতে যাই আমরা তাহলে। আমরা কিন্তু তাহলে আলটিমেটলি মলিকুলার ওয়েট অফ দা সলিউট বি, যেটা বিটা তো সলিউট, বি এর মলিকুলার ওয়েট বের করতে পারলাম। এখানে কলিগেটিভ প্রপার্টিটা কোনটা? এইটা হচ্ছে আমাদের কলিগেটিভ প্রপার্টিটা, এইটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। ঠিক আছে, মলিকুলার ওয়েট কলিগেটিভ কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে দেখতে পাচ্ছি। আগেরটাতে একটু দেখে নি কেমন সম্পর্ক ছিল। এইটা ছিল মলিকুলার ওয়েট, তার সঙ্গে এই পুরোটা ছিল কলিগেটিভ প্রপার্টিটা, তাই না? এটাই ছিল সংখ্যাগত ধর্ম, যেটা কিনা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা এই সংখ্যাগত ধর্মটা কিন্তু মলিকুলার ওয়েটের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। ঠিক আছে, এখন আমরা দেখলাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এই সম্পর্কটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে মলিকুলার ওয়েট অফ দ্য সলিউটের সঙ্গে। সলিউটের যে মলিকুলার ওয়েট তার সঙ্গে কিন্তু এগুলো, সলিউটের যে মলিকুলার ওয়েট তার সঙ্গে কিন্তু এগুলো ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকছে। চলে যাচ্ছি আমরা পরের কলিগেটিভ প্রপার্টিতে, যেটা হচ্ছে দ্রবণের হিমাঙ্কের অবনমন, দ্রবণের হিমাঙ্কের অবনমন। সো হিমাঙ্কের অবনমন এর একটা তাহলে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখে নিই। হিমাঙ্ক মানে হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। তো দ্রবণের ফ্রিজিং পয়েন্ট পিওর সলভেন্ট থেকে নাকি কমে যাচ্ছে। মানেটা কি? মানে হচ্ছে ধরো জলের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রিতে জল জমে বরফ হয়ে যায় কখন? যখন নর্মাল প্রেসার আছে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে। তাহলে এর মানেটা কি? প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা ভালো করে দেখে নাও। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা বলছে যে জলের, ভালো করে দেখে নাও কি বলছে। ধরো ধরলাম পিওর ওয়াটার, পিওর ওয়াটার কত ডিগ্রিতে জমে যায়? পিওর ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে, পিওর ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যখন প্রেসার আছে নর্মাল 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এবারে ফ্রিজিং পয়েন্ট। এবার যদি এটাকে সলিউশন বানানো হয়, যেমন নুন অ্যাড করে দিলাম, কি অ্যাড করলাম আমরা? সল্ট অ্যাড করলাম, নন ভোলাটাইল সলিউট অ্যাড করলাম, সল্ট অ্যাড করলাম, দিয়ে সল্ট সলিউশন বানানো হলো। সল্ট সলিউশন যেই হবে এর ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি থেকে কমে যাবে। সল্ট সলিউশনের ফ্রিজিং পয়েন্টে অবনমন হবে, ফ্রিজিং পয়েন্ট কমে গেল। ফ্রিজিং পয়েন্ট কমে গেল, এটাকে ইউজ করা হয় যে যদি রাস্তায় বরফ জমে যায়, শীতকালে দেশে যেরকম হয়, রাস্তায় যদি বরফ জমে যায় তাহলে নুন ছড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, NaCl বা CaCl2 নুন ছড়িয়ে দেওয়া হয়। নুন ছড়ালে বরফ গলে যায়, কারণ বরফের তোমার মানে জলের ফ্রিজিং পয়েন্ট যেটা, ওটা কিন্তু তখন 0 ডিগ্রির নিচে নেমে গেছে। 0 ডিগ্রিতে কিন্তু আর ফ্রিজ হয় না, 0 ডিগ্রি থেকে নিচে ফ্রিজ হয়। ঠিক আছে, তাই কি হলো? পিওর ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট ছিল 0 ডিগ্রি, কিন্তু তার মধ্যে যেহেতু সল্ট ওয়াটার বানিয়ে দিই, সল্ট ওয়াটার বানিয়ে দিলে ফ্রিজিং পয়েন্ট কমে যায়, কমে গিয়ে 0 থেকে নিচে নেমে যায়। তার জন্যই রাস্তাঘাটে যদি বরফ জমে যায় তাই সেখানে নুন ছড়িয়ে দেওয়া হয় যাতে সেই বরফটা গলে যায়। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো এখানে আমরা একটা গ্রাফের মাধ্যমে বুঝবো যে ফ্রিজিং পয়েন্ট কতটা কমে যায়। চলো আমরা গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সেম ওয়েতে গ্রাফ আছে, ফ্রিজিং পয়েন্ট কতটা কমে যায় সেটা আমরা ফিগার আউট করার চেষ্টা করছি। যে ফ্রিজিং পয়েন্ট কমে যায় তো বুঝলাম, কতটা কমে যায়? ফ্রিজিং পয়েন্ট কমে যায় তো বুঝলাম, কতটা কমে যায়? চলো আমরা গ্রাফের থ্রু দিয়ে বোঝার চেষ্টা করছি। এখানেও একই রকম ভাবে গ্রাফটা হচ্ছে। তাহলে আমাদের ফ্রিজিং তার শর্তটা আগে জানতে হবে। ফ্রিজিং এর শর্ত, কখন ফ্রিজিং হয়? যখন হচ্ছে ভেপার প্রেসার বা বাষ্পচাপ অফ সলভেন্ট ইকুয়াল হয়ে যায় ভেপার প্রেসার অফ ফ্রোজেন সলভেন্টের সঙ্গে। লিকুইড সলভেন্টের বাষ্পচাপ, ভেপার প্রেসার অফ লিকুইড সলভেন্ট, ভেপার প্রেসার অফ লিকুইড সলভেন্ট, এটা ইকুয়াল হয়ে যায় ভেপার প্রেসার অফ ফ্রোজেন সলভেন্টের সঙ্গে। ভেপার প্রেসার অফ লিকুইড সলভেন্ট, তার ভেপার প্রেসারটা লিকুইড সলভেন্টের ভেপার প্রেসার যখন ইকুয়াল হয়ে যায় জমে যাওয়া সলভেন্টের ভেপার প্রেসার, মানে ফ্রোজেন সলভেন্টের ভেপার প্রেসার, অর্থাৎ তরল দ্রাবকটা, পিওর দ্রাবকটা, তার যে বাষ্পচাপ সেটা ইকুয়াল হয়ে গেছে কার সঙ্গে? সেটা ইকুয়াল হয়ে গেছে হচ্ছে ফ্রোজেন সলভেন্টের সঙ্গে। মানে জমে যাওয়া যে দ্রাবক, মানে বরফ বেসিক্যালি, এটাকে যদি জল ধরে এটা বরফ, অর্থাৎ জলের বাষ্পচাপ যখন বরফের বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে গেছে।
জলের বাষ্পচাপ, যেটা কিনা তোমার পিওর লিকুইড সলভেন্টের ভেপার প্রেসার বা বাষ্পচাপ, সেটা যখন জমে যাওয়া জল মানে বরফ তার বাষ্পচাপ ফ্রোজেন সলভেন্টের ভেপার প্রেসারের সঙ্গে ইকুয়াল হয়ে গেছে, আমরা তখন কি বলবো? আমরা তখন বলবো হচ্ছে এখানে তোমার ইয়ে হয়ে গেল, এখানে তোমার মানে এটাই হচ্ছে ফ্রিজিং এর শর্ত। এইটা যে টেম্পারেচারে হবে সেই টেম্পারেচারটাকে আমরা বলে থাকি ফ্রিজিং পয়েন্ট। যে টেম্পারেচারে এই ঘটনাটা হবে সেই টেম্পারেচারটাকে আমরা বলি ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক। যে উষ্ণতাতে এই পুরো ঘটনাটা ঘটবে, জলের বাষ্পচাপ বরফের বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে যাবে, বা লিকুইড সলভেন্টের বাষ্পচাপ ফ্রোজেন সলভেন্টের বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে যাবে যে টেম্পারেচারে, সেই টেম্পারেচারটাকে আমরা বলবো ফ্রিজিং পয়েন্ট। তখনই জল জমতে শুরু করবে বা লিকুইডটা জমতে শুরু করবে, যে সলিড হতে শুরু করবে। আচ্ছা, এবারে আমরা সাধারণভাবে কি জানি? টেম্পারেচার বাড়লে ভেপার প্রেসার বাড়ে, আর টেম্পারেচার কমলে ভেপার প্রেসার কমে, এটা তো আগেই দেখেছি। তাহলে এই গ্রাফগুলো ভালো করে দেখো, এইখানে যে এই গ্রাফটা দেখতে পাওয়া যাচ্ছে, এই গ্রাফটা টেম্পারেচার কমছে ভেপার প্রেসার কমছে, সবগুলো গ্রাফের ডাইরেকশন কিন্তু নিচের দিকে আছে। টেম্পারেচার কমছে ভেপার প্রেসার কমে যাচ্ছে। এখানে দুটো আলাদা গ্রাফ আছে, ভালো করে নোটিস করবে। একটা গ্রাফ হচ্ছে এই গ্রাফটা, এইটা একটা নিজস্ব গ্রাফ, আর একটা হচ্ছে এই গ্রাফটা, দুটো আলাদা গ্রাফ কিন্তু, ঠিক আছে? তাহলে এই গ্রাফটা কার গ্রাফ? যেটা ক্রস করে গেছে এরকম ভাবে। একটা তো সলভেন্টের গ্রাফ, দেখতেই পাচ্ছি লেখা আছে। এই গ্রাফটা, এই গ্রাফটা কার? এটা হচ্ছে পিওর সলভেন্ট, বিশুদ্ধ দ্রাবকের গ্রাফ, লিকুইড সলভেন্ট। এই গ্রাফটা কি স্যার? এইটা হচ্ছে ফ্রোজেন সলভেন্ট, এটা হচ্ছে জমে যাওয়া দ্রাবক তার গ্রাফ। আর এই দুটো গ্রাফ সমান হয়েছে কোন পয়েন্টে? এই পয়েন্টে সমানটা হয়েছে বি পয়েন্টে। এই বি পয়েন্টটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং, এই বি পয়েন্টে ফ্রিজিং হচ্ছে, কারণ ওই বি পয়েন্টে দেখতে পাচ্ছি যে লিকুইড সলভেন্টের যে গ্রাফ আর ফ্রোজেন সলভেন্টের যে গ্রাফ, লিকুইড সলভেন্টের গ্রাফ আর ফ্রোজেন সলভেন্টের গ্রাফ বি পয়েন্টে ম্যাচ করেছে। তাই বি পয়েন্টের যে টেম্পারেচার তাকেই বলছি আমরা ফ্রিজিং পয়েন্ট টিএফ। ফ্রিজিং পয়েন্ট টিএফ। ক্লিয়ার? শর্তটা যেখানে স্যাটিসফাই হয়েছে যে লিকুইড সলভেন্ট তার যে গ্রাফটা, এইটা হচ্ছে লিকুইড সলভেন্টের গ্রাফ। ভালো করে এবার একটু ফলো করো, এইটা হচ্ছে লিকুইড সলভেন্টের গ্রাফ, এইটা হচ্ছে লিকুইড সলভেন্টের গ্রাফ। এই গ্রাফটা লিকুইড সলভেন্টের গ্রাফ, এই গ্রাফটা ইকুয়াল হয়ে গেছে বি পয়েন্টে ফ্রোজেন সলভেন্টের গ্রাফের সঙ্গে। ফ্রোজেন সলভেন্টের গ্রাফ এটা, লিকুইড সলভেন্টের গ্রাফ এটা, এই দুটো গ্রাফ ইকুয়াল হয়ে গেছে এই বি পয়েন্টে। ফ্রোজেন সলভেন্টের গ্রাফ এবং লিকুইড সলভেন্টের গ্রাফ ইকুয়াল হয়ে গেছে বি পয়েন্টে। তাই বি পয়েন্টে বেসিক্যালি যে টেম্পারেচার সেটাই হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, যেটা কিনা এই টিএফ। এই টিএফ টেম্পারেচারটাই হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, এটাই হচ্ছে ফ্রিজিং পয়েন্ট আমাদের টিএফ। ক্লিয়ার হয়ে গেছে তোমার? তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে? ওকে, তাহলে এটাকে আমরা বলছি টিএফ, টিএফ টেম্পারেচার, টিএফ টেম্পারেচার। আচ্ছা, এবারে সলিউশন 1। সলিউশন 1 এ ভেপার প্রেসার তো একটু কমই থাকবে সলভেন্টের থেকে, রিলেটিভ লোয়ারিং হয়। সলিউশন 1 এর যে ভেপার প্রেসার সেটাও তো আস্তে আস্তে কমছে কমছে কমছে। এটা হচ্ছে সলিউশন 1 এর কার্ভ, তাই তো? তো সলিউশনে 1 এ ভেপার প্রেসারটা আস্তে আস্তে কমছে, কমতে কমতে যখন সে ফ্রিজিং পয়েন্টকে ক্রস করলো, কমতে কমতে ফ্রিজিং পয়েন্টকে এখানে ক্রস করলো, কিন্তু এখানে কিন্তু সে সলভেন্টকে টাচ করেনি। কমতে কমতে ফ্রিজিং পয়েন্টকে টাচ করেছে, ক্রস করেছে, ডি পয়েন্টে কিন্তু সলভেন্টকে টাচ করেনি, ফ্রোজেন সলভেন্টকে টাচ করেনি। ফ্রোজেন সলভেন্টকে টাচ করেছে এই এফ পয়েন্টে, সেইখানে সে ফ্রোজেন সলভেন্টকেও টাচ করে গেল। আশা করছি পুরো জায়গাটা তোমার ক্লিয়ার হয়ে গেছে কোনখানে এসে ফ্রোজেন সলভেন্টকে টাচ করলো। সো আমরা দেখতে পাচ্ছি যে সলিউশনটার ভেপার প্রেসার ও টেম্পারেচার কমার সাথে সাথে কম ছিল, সলিউশনের ভেপার প্রেসার ও টেম্পারেচার কমার সাথে সাথে কম ছিল। এইখানে এসে ফ্রিজিং পয়েন্টকে টাচ করলো, কিন্তু এইখানে এসে ফ্রোজেন সলভেন্টকে টাচ করেনি। ফ্রোজেন সলভেন্টকে টাচ করার জন্য আরো খানিকটা টেম্পারেচার কমতে হলো। আশা করছি পুরোটা এবার মাথায় ঢুকে গেছে যে আসছিল, কমছিল 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 কমছিল, কমতে কমতে এইখানে এসে ফ্রিজিং পয়েন্টকে টাচ করেছিল, কিন্তু এখানে ফ্রোজেন সলভেন্টকে টাচ করেনি। ফ্রোজেন সলভেন্ট কিন্তু এই পয়েন্টে টাচ করেছে, এফ পয়েন্টে। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ পয়েন্টের যে টেম্পারেচার T1 লিখতে পারি আমরা তাকে T1, এই টেম্পারেচারটা ক্লিয়ারলি অরিজিনালটা থেকে দেখো ডিপ্রেসড হয়ে গেছে, কমে গেছে। T1 টেম্পারেচারটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ফ্রিজিং পয়েন্ট থেকে কমে গেছে, দ্যাট ইজ হিমাঙ্কের অবনমন হয়ে গেছে।
পরেরটার জন্য একই জিনিস হয়েছে, পরেরটা আরো বেশি গাঢ় ছিল, তাই সলিউশন 2 এর জন্য আরো বেশি ওর হিমাঙ্ক কমে গেছে, দিয়ে এখানে T2 টেম্পারেচারে চলে এসেছে। তাহলে এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারি, পরেরটার জন্য যদি দেখি তাহলে তুমি দেখতে পাবে, দেখে নাও, এই কম ছিল কম ছিল কম ছিল কম ছিল, ফ্রিজিং পয়েন্টকে টাচ করলো, কিচ্ছু হলো না, পরে ফ্রিজিং পয়েন্টটা ক্রস করলো, কিচ্ছু হলো না, এইখানে এসে সে ফ্রোজেন সলভেন্টকে টাচ করেছে। এই ফ্রোজেন সলভেন্টকে যেখানে টাচ করেছে সেই টেম্পারেচারটাই হচ্ছে তার ফ্রিজিং পয়েন্ট। ফ্রোজেন সলভেন্টকে যেখানে টাচ করেছে সেই টেম্পারেচারটাই ফ্রিজিং পয়েন্ট। তো সলিউশন 2 এরও টেম্পারেচার কমার সাথে সাথে ভেপার প্রেসার কম ছিল, সলিউশন 2 এরও টেম্পারেচার কমছে, ভেপার প্রেসার কমছে, টেম্পারেচার কমছে, ভেপার প্রেসার কমছে, টেম্পারেচার কমছে, ভেপার প্রেসার কমছে, এই পয়েন্টে এসে সে টাচ করেছে কাকে? সলভেন্টকে, ফ্রোজেন সলভেন্টকে। তাই এই টেম্পারেচারের করসপন্ডিং টেম্পারেচারটাই হচ্ছে তার ফ্রিজিং পয়েন্ট, যেটা কিনা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অরিজিনাল যে ফ্রিজিং পয়েন্ট ছিল তার থেকে আরো অনেকটা কমে গেছে। এটা হচ্ছে তোমার T2, যে T2 টা হচ্ছে T1 এর থেকে আরো কম। এটা হচ্ছে তোমার T1 ছিল, এটা ছিল হচ্ছে TF, এটা ছিল হচ্ছে T1, এটা ছিল হচ্ছে T2। TF এর থেকে T1 কমেছে, T2 আরো কমেছে। তাহলে কতটা করে কমলো, যেটাকে আমরা বলছি ডিপ্রেশন। এই ডিপ্রেশন আমার সেই ডিপ্রেশন নয়, ডিপ্রেশন শুনে আবার ডিপ্রেশনে চলে যাও না কেউ, ঠিক আছে? ডিপ্রেশন মানে এখানে কমে যাওয়া, অবনমন, ঠিক আছে? তাহলে ডিপ্রেশন কতটা হলো, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্টে, ফ্রিজিং পয়েন্টে ডিপ্রেশন কতটা হলো? সো ফ্রিজিং পয়েন্টে ডিপ্রেশন হয়েছে সলিউশন 1 এর জন্য এই ধরি TF মাইনাস T1, TF মাইনাস T1, এটা হচ্ছে সলিউশন 1 এর জন্য। সলিউশন 1 এর জন্য ডিপ্রেশন কতটা হয়েছে? TF ছিল পিওর সলভেন্ট, হয়েছে এখন T1। সলিউশন 2 এর জন্য ডিপ্রেশন কতটা হয়েছে? ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্কের অবনমন কতটা হলো? হিমাঙ্কের অবনমন হলো সলিউশন 2 এর জন্য, সেটা হচ্ছে TF মাইনাস T2। সলিউশন 2 এর জন্য অবনমন কতটা হলো? TF মাইনাস T2। এতটা করে ডিপ্রেশন হয়েছে। এবারে এখানেও দেখানো যায় এই ডিপ্রেশন যতটা করে হলো সেই ডেল্টা TF এটা হচ্ছে মোলালিটির সঙ্গে প্রপোর্শনাল। তো এখানেও সেম ওয়েতে আমরা যাচ্ছি, কি দেখাতে পারি? এই ডিপ্রেশন যেটা হলো সেটা কিন্তু সলিউশনের মোলারিটির সঙ্গে প্রপোর্শনাল বা সমানুপাতিক, এবং এখানে একটা ধ্রুবক আসবে একইভাবে, যাকে বলছে আমরা KF, একদম ঠিক আগেরটার মতনই। KF, যে KF টা হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, একটু হজবরলার নাম আছে, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, যেখানে ডেল্টা TF টাই তো হচ্ছে হিমাঙ্কের অবনমন, কতটা ডিপ্রেশন হয়েছে ফ্রিজিং পয়েন্টে, কতটা কমে গেছে ফ্রিজিং পয়েন্ট নুন মেশানোর জন্য। পিওর সলভেন্টের পিওর জলের ফ্রিজিং পয়েন্ট ছিল 0 ডিগ্রি, নুন মেশানোতে কতটা ফ্রিজিং পয়েন্ট কমে গেছে ডেল্টা TF, যেটা কিনা কার উপর ডিপেন্ড করছে? সলিউশনটার গাঢ়ত্ব, মোলারিটির উপর ডিপেন্ড করছে। তার মানে ডিপ্রেশন কতটা হয়েছে, কমবে কতটা, ডিপেন্ড করছে মোলারিটির উপরে। আর মোলারিটি ডিপেন্ড করে কিসের উপরে? মোলারিটির উপরে যারা ডিপেন্ড করে তারাই তো কলিগেটিভ প্রপার্টি, কারণ মোলারিটি ডিপেন্ড করে মোলের উপরে, মোলারিটি ডিপেন্ড করে মোলের উপরে, আর মোল মানে নাম্বার অফ পার্টিকেল, তাই নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে গেল ডেল্টা TF। তাই ডেল্টা TF একটা কলিগেটিভ প্রপার্টি, অর্থাৎ কতটা ডিপ্রেশন হবে, যত বেশি নাম্বার অফ সলিউট বাড়বে, যত বেশি কনসেন্ট্রেশন হবে, তত বেশি ডিপ্রেশন হবে, তত বেশি হিমাঙ্কের অবনমন ঘটবে, কারণ ওটা একটা কলিগেটিভ প্রপার্টি, মোলারিটির উপর ডিপেন্ড করেছে। আর মোলারিটির উপরে যারা ডিপেন্ড করে তারাই মোল, মোল মানেই হচ্ছে নাম্বার অফ মলিকিউল, তার মানে কলিগেটিভ প্রপার্টি। ক্লিয়ার? এবং এখান থেকে আমরা একই রকম ভাবে আমরা আণবিক ভর বের করতে পারি, ঠিক আগেরটার মতন করে, একদম সেম ওয়েতে। কি করে বের করতে পারি? আমরা লিখে নিই, মোলারিটি মানে কি দাঁড়াচ্ছে, আগেরটা তো দেখেছিলাম একই রকম। মোলারিটি মানে দাঁড়াচ্ছে হচ্ছে WB ইন্টু 1000 বাই MWB ইন্টু WA ইন গ্রাম। ঠিক আগেরটা তো এটা দেখিয়েছিলাম অলরেডি, নতুন করে দেখালাম না। এটা হচ্ছে মোলারিটি, তাহলে এটাকে এখানে আমরা বসিয়ে দিতে পারি। যদি বসিয়ে দিই তাহলে সেখান থেকে মলিকুলার ওয়েটটা বের করতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে সব সময় হচ্ছে সলিউটের মলিকুলার ওয়েটটা কত সেটা বের করা, এটাই টার্গেট। তাহলে এখান থেকে আমরা মলিকুলার ওয়েট আরামসে বের করতে পারবো আগের রিলেশনটা থেকে। সেটা হচ্ছে মলিকুলার ওয়েট অফ বি, সেটা দাঁড়াচ্ছে কত? সেটা দাঁড়াচ্ছে হচ্ছে KF। মানে আমরা ইকুয়েশনটা, পুরো ইকুয়েশনটা লিখে নিই। পুরো ইকুয়েশনটা থাকছে হচ্ছে আমাদের অনেকটা এরকম, পুরো ইকুয়েশনটা থাকছে হচ্ছে এরকম, ডেল্টা TF ইজ ইকুয়াল টু হচ্ছে KF ইনটু মোলারিটি, মোলারিটির জায়গা লিখবো হচ্ছে WB ইনটু 1000 ডিভাইডেড বাই WA ইনটু
এমডব্লিউবি এমডব্লিউবি, তাহলে এখান থেকে বের করতে হবে কাকে? বের করতে হবে হচ্ছে এই এমডব্লিউবি টাকে, এটাকে বের করতে হবে, রাইট? তাহলে এখান থেকে আমরা কি পাবো? এমডব্লিউবি ইজ ইকুয়াল টু কেএফ ইনটু ডব্লিউবি ইনটু 1000 ডিভাইডেড বাই ডব্লিউএ ইনটু ডেল্টা টিএফ। যেখানে কলিগেটিভ প্রপার্টিটা কোনটা? এইটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টিটা। এখানেও দেখতে পাচ্ছি মলিকুলার ওয়েটের সঙ্গে কলিগেটিভ প্রপার্টিটা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। মলিকুলার ওয়েটের সঙ্গে কলিগেটিভ প্রপার্টি এখানেও দেখতে পাচ্ছি ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে আমাদের তিনটে কলিগেটিভ প্রপার্টি হয়ে গেল। চলে আসছি আমরা 4 নাম্বার কলিগেটিভ প্রপার্টিতে। 4 নাম্বার কলিগেটিভ প্রপার্টিটা কি? 4 নাম্বার কলিগেটিভ প্রপার্টি হচ্ছে বেসিক্যালি অসমোটিক প্রেসার, ঠিক আছে, বা অভিস্রবণ চাপ। চলো দেখে নেওয়া যাক অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ এটা কি বলতে চাইছে। তো সাধারণভাবে আমরা অভিস্রবণ বলতে কি বুঝি সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি, যে সাধারণভাবে অভিস্রবণ মানে কি। অভিস্রবণ মানে হচ্ছে দুটো দ্রবণ আছে, একদিকে দ্রবণটা হচ্ছে আমরা জানি গাঢ় দ্রবণ বা কনসেন্ট্রেটেড সলিউশন। কনসেন্ট্রেটেড সলিউশন যেদিকটাকে, সেদিকে কি আছে? আচ্ছা, এদিকে উপরের দিকে লিখি, একদিকটা হচ্ছে আমাদের গাঢ় দ্রবণ বা কনসেন্ট্রেটেড সলিউশন, গাঢ় দ্রবণ বা কনসেন্ট্রেটেড সলিউশন, আর অন্যদিকেটা হচ্ছে লঘু দ্রবণ। এদিকেটা হচ্ছে, এদিকেটা কি? এদিকেটা হচ্ছে লঘু দ্রবণ বা ডাইলিউট সলিউশন। তাহলে একদিকেটা হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন, একদিকেটা হচ্ছে ডাইলিউট সলিউশন। এবারে মাঝখানে আছে, মাঝখানে কি আছে? মাঝখানে আছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা। সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা, মাঝখানে আছে সেমি পারমিয়েবল মেমব্রেন বা একটা অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দার থ্রু দিয়ে খালি জলের অণু যেতে পারে, অন্য কোনো অণু, দ্রাবক অণু যেতে পারে, দ্রাবের অণু, সলিউটের অণু যেতে পারবে না। গাঢ় দ্রবণে কিন্তু জলের পরিমাণ দ্রাবকের পরিমাণ বেশি আছে, সরি কম আছে, আর লঘু দ্রবণে কিন্তু দ্রাবকের পরিমাণ বেশি আছে। দ্রাবক মানে হচ্ছে সলভেন্ট। তাহলে গাঢ় দ্রবণ কনসেন্ট্রেটেড, সেখানে কিন্তু সলভেন্ট কম, আর লঘু দ্রবণ ডাইলিউট, সেখানে কিন্তু সলভেন্ট বেশি। তাহলে সলভেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? সলভেন্ট অবশ্যই লঘু থেকে গাঢ়র দিকে যাবে। সলভেন্ট বা দ্রাবক অবশ্যই লঘু থেকে গাঢ়র দিকেই যাবে। দ্রাবক কোন দিক থেকে কোন দিকে যাবে? দ্রাবক আছে লঘুর দিকে, দ্রাবক বেশি আছে, তাই না? তাই লঘুর দিকে দ্রাবক বেশি আছে, তাই সেই দ্রাবক কোন দিকে যাবে? সেই দ্রাবক গাঢ়র দিকে যাবে। লঘুর দিকে দ্রাবক বেশি আছে, সেই দ্রাবক যাবে গাঢ়র দিকে। ক্লিয়ার? এটা হচ্ছে অভিস্রবণ। চলতেই থাকবে, চলতেই থাকবে, খালি দ্রাবকের অণুই পাস হবে, দ্রাবের অণু পাস হবে না, কারণ সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা আছে। এরকম করে চলতে চলতে একসময় দুদিকে সলিউশনে ইকুয়াল ঘনত্বের হয়ে যাবে। কেন? কারণ একদিকে কি হচ্ছে? একদিকে হচ্ছে যেটা কিনা গাঢ় দ্রবণ ছিল, গাঢ় দ্রবণটার গাঢ়ত্ব আস্তে আস্তে কমছে, কারণ জলের প্রবেশ ঘটছে, জলের প্রবেশ ঘটছে, দ্রাবকের প্রবেশ ঘটছে, দ্রাবকের প্রবেশ ঘটছে। তাই লঘুটার গাঢ়টার গাঢ়ত্ব কমছে, আর লঘুর দিকে যে ছিল তার গাঢ়ত্ব বাড়ছে। লঘুর গাঢ়ত্ব বাড়ছে আর গাঢ়টার গাঢ়ত্ব কমছে। যেদিকটা গাঢ় দ্রবণ ছিল তার গাঢ়ত্ব কমছে, কারণ জল বেরিয়ে যাচ্ছে, সরি জল ঢুকছে। গাঢ়টার গাঢ়ত্ব কমছে কারণ জল ঢুকছে, আর যেটা লঘু ছিল তার গাঢ়ত্ব বাড়ছে কারণ জল বেরিয়ে যাচ্ছে। এরকম করে একজনের গাঢ়ত্ব কমছে, একজনের গাঢ়ত্ব বাড়ছে, একজনের গাঢ়ত্ব কমছে, একজনের গাঢ়ত্ব বাড়ছে। একটা সময় কি আসবে? দুজনের গাঢ়ত্ব সমান হবে, তখন আমরা বলবো অসমোসিস স্টপ হয়ে গেল বা অভিস্রবণ স্টপ হয়ে গেল। একটা সময় উভয়ের গাঢ়ত্ব যখন সমান হয়ে যাবে, তখন আমরা বলবো অভিস্রবণ স্টপ হয়ে গেল। যতক্ষণ গাঢ়ত্ব সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অভিস্রবণ বন্ধ হয়ে যাবে। অভিস্রবণ বন্ধ হতে গেলে গাঢ়ত্বটাকে সমান হতে হবে, যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ আমরা বলবো অভিস্রবণ চলতে থাকছে। তাহলে এইভাবে এই যে প্রসেসটা চলতে থাকছে সেটাকে আমরা বলছি অভিস্রবণ বা অসমোসিস। তাহলে অসমোসিস জিনিসটা কি ক্লিয়ার হলো? একদিকে থাকবে কনসেন্ট্রেটেড সলিউশন, একদিকে থাকবে ডাইলিউট সলিউশন। ডাইলিউটে জল বেশি থাকবে, সেমি পারমিয়েবল মেমব্রেনের থ্রু দিয়ে ডাইলিউট থেকে কনসেন্ট্রেটেড দিকে জলটা ফ্লো করে যাবে। তার জন্য ডাইলিউটের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়বে, আর কনসেন্ট্রেটেডটার কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমবে। যখন দুজনে মিলে ইকুয়াল কনসেন্ট্রেশন হয়ে যাবে তখনই অসমোসিস বা অভিস্রবণ বন্ধ হয়ে যাবে, তার আগে পর্যন্ত চলতে থাকবে। ক্লিয়ার? এটা হয়ে গেছে আমাদের অভিস্রবণ জিনিসটাকে আমরা বুঝে নিলাম। এবারে চলে আসছি আমরা অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপটা কি জিনিস? অভিস্রবণ চাপ হচ্ছে অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার, অসমোটিক প্রেসার। আচ্ছা, অভিস্রবণ তো চলছিল, অভিস্রবণ চলছিল, অভিস্রবণ চলছিল, অসমোসিস চলছিল।
অসমোসিস চলছিল, অভিস্রবণ চলছিল। কোন দিকটা কি ছিল একবার বলে দিই, এদিকটা ছিল হচ্ছে গাঢ় দ্রবণ বা কনসেন্ট্রেটেড সলিউশন, যেখানে কিনা ওয়াটার কম ছিল, সলভেন্ট কম ছিল, কনসেন্ট্রেটেড সলিউশন সলভেন্ট কম ছিল। এদিকটা ছিল ডাইলিউট সলিউশন, ডাইলিউট সলিউশনে কিন্তু তোমার জল ওয়াটার বেশি ছিল, এবং জলের ফ্লো যেটা কিনা ন্যাচারাল অভিস্রবণ, ন্যাচারাল অসমোসিসে জলের ফ্লো হচ্ছে লেফট টু রাইটে, সরি রাইট টু লেফটে। ডাইলিউট থেকে কনসেন্ট্রেটেড দিকে ওয়াটারের ফ্লো হয়ে যাচ্ছিল। ডাইলিউটে ওয়াটার বেশি আছে, সেখান থেকে কনসেন্ট্রেটেড এইদিকে ওয়াটার ফ্লো হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে ন্যাচারাল অসমোসিস চলছিল। এবারে আমি যদি কনসেন্ট্রেটেড সলিউশনের উপরে একটা এক্সটার্নাল প্রেসার দিই, একটা বাহ্যিক চাপ দিচ্ছি, এই এক্সটার্নাল প্রেসার দিলে কি হবে? কোন দিকে দিলাম? কনসেন্ট্রেটেড সলিউশনের উপরে একটা এক্সটার্নাল প্রেসার দিলাম। তাই কনসেন্ট্রেটেড সলিউশনের উপরে যেই একটা এক্সটার্নাল প্রেসার দিচ্ছি, কনসেন্ট্রেটেড সলিউশনের দিকেই তো জলটা আসছে। জলটা কোন দিকে আসছে? জলটা তো এই দিকেই আসছে। তাহলে জলের আসার ফ্লোটা কমে যাবে, কারণ যেদিকে জল ঢুকছে ওদিকে একটা চাপ দেওয়া হয়েছে। জল ঢুকছে কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে, ওদিকে চাপ দেওয়া হয়েছে, বাইরে থেকে একটা এক্সটার্নাল প্রেসার পিস্টন বা কিছু দেওয়া হয়েছে। তার জন্য জলের ঢোকাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে এক্সটার্নাল প্রেসার দিলে কি হবে? যে মোমেন্টে এক্সটার্নাল প্রেসার অ্যাপ্লাই করছি, কোন দিকে অ্যাপ্লাই করেছি? কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে। এক্সটার্নাল প্রেসার অ্যাপ্লাই করা হয়েছে কোন দিকে? অ্যাপ্লাই করা হয়েছে কনসেন্ট্রেটেড সলিউশনটার দিকে। এক্সটার্নাল প্রেসার অ্যাপ্লাই করেছি অন কনসেন্ট্রেটেড সলিউশন, গাঢ় দ্রবণের উপরে এক্সটার্নাল প্রেসার অ্যাপ্লাই করেছি। সঙ্গে সঙ্গে অভিস্রবণের যে ফ্লোটা সেটা আস্তে আস্তে কমবে। অভিস্রবণ বা অসমোসিসের ফ্লো, অভিস্রবণ ফ্লো আস্তে আস্তে কমবে। কমতে কমতে কমছে। যখন অভিস্রবণ এইভাবে বন্ধ হয়ে যাবে, একটা সময় আসবে ফ্লো পুরো বন্ধ হয়ে গেছে, অভিস্রবণের ফ্লো কমছে, আমি এক্সটার্নাল প্রেসার আরো বাড়িয়ে যাচ্ছি, এক্সটার্নাল প্রেসার আরো বাড়াচ্ছি, তাতে অভিস্রবণ আরো কমছে, অসমোসিস আরো কমছে, জলটা আসছেই না, চুঁয়ে আসছে, স্পন্টেনিয়াসলি আসছে না, স্পিডে আসছে না। এরকম করতে করতে যখন এই শর্তটা হয়ে যাবে, কি শর্ত? এক্সটার্নাল প্রেসার এতটাই বেড়ে গেছে, যখন এই শর্তটা হয়ে যাবে, কমতে যখন আমরা বলবো অভিস্রবণটা বন্ধ হয়ে গেল, জল আর ঢুকতেই পারছে না, গাঢ়ত্ব সমান হয়নি কিন্তু তার আগেই অভিস্রবণ বা অসমোসিস বন্ধ হয়ে গেল, তখন যে এক্সটার্নাল প্রেসারটা অ্যাপ্লাই করেছি সেই এক্সটার্নাল প্রেসারটাকে, সেই বহিস্থ চাপকে আমরা বলবো অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ, যখন অভিস্রবণটা বন্ধ হয়ে গেছে। জিনিসটা কি? জিনিসটা খুব সহজ। কি জিনিসটা? ভালো করে দেখে নাও। তাহলে জল ঢুকছিল, তাই না? ডাইলিউট থেকে কনসেন্ট্রেটেড, এদিকে জল ঢুকছিল, এবারে কনসেন্ট্রেটেডের উপরে আমি একটা প্রেসার দিয়েছি, তাহলে জল ঢোকার ফ্লো আস্তে আস্তে কমতে একটা সময় জল ঢোকা বন্ধ হয়ে যাবে, কারণ প্রেসারও বাড়িয়ে যাচ্ছে। তাহলে কনসেন্ট্রেটেডের দিকে যদি প্রেসার বাড়াতে থাকি, তাহলে নর্মাল ন্যাচারাল যে অভিস্রবণের ফ্লোটা হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে, এবং তখন আমরা বলবো সেই চাপকে বলবো এক্সটার্নাল প্রেসারের যত চাপ হলে এই অভিস্রবণের ফ্লোটা বন্ধ হয়ে যায়, গাঢ়ত্ব সমান হয়নি কিন্তু চাপ দেওয়ার জন্য কনসেন্ট্রেটেড দিকে, মানে যেদিকে জল ঢুকছিল ওদিকে চাপ দেওয়ার জন্য অভিস্রবণের ন্যাচারাল ফ্লোটা বন্ধ হয়ে গেছে, সেই চাপটাকে বলছি অভিস্রবণ চাপ। তাহলে বুদ্ধি করে বলো, যদি অভিস্রবণ চাপের থেকেও বেশি চাপ দিয়ে দিই এই এক্সটার্নাল প্রেসারের থ্রু দিয়ে, তাহলে জল কি তখন উল্টো দিকে ফ্লো করতে শুরু করবে? একদম, তাকেই বলা হয় বিপরীত অভিস্রবণ। তার মানে বিপরীত অভিস্রবণের শর্ত কি? বিপরীত অভিস্রবণের শর্ত হচ্ছে যে যদি অভিস্রবণ চাপের থেকেও বহিস্থ চাপের মান বাড়িয়ে দিই, অর্থাৎ বহিস্থ চাপ যেটা দিচ্ছি, এক্সটার্নাল প্রেসার যেটা দিচ্ছিলাম, কোন দিকে দিচ্ছিলাম? গাঢ় দ্রবণের উপরে, কনসেন্ট্রেটেড সলিউশনের উপর দিচ্ছিলাম। দিতে অসমোসিস কমছিল, অভিস্রবণ কমছিল, একটা সময় পুরো বন্ধ হয়ে গেল, তারপরেও দিয়ে যাচ্ছি বহিস্থ চাপ, অর্থাৎ বন্ধ যখন হয়ে গেল তখন সেই চাপটা ছিল অভিস্রবণ চাপ। এবারে অভিস্রবণ চাপের থেকেও বহিস্থ চাপ যদি বাড়িয়ে দিই, তাহলে জলের উল্টো দিকে ফ্লো শুরু হয়ে যাবে। ন্যাচারাল ফ্লো ছিল ডাইলিউট থেকে কনসেন্ট্রেটেড, তখন জল কনসেন্ট্রেটেড থেকে ডাইলিউটের দিকে ফ্লো করতে শুরু করবে। একে আমরা বলি রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ। এর উপর বেস করে আর ও ওয়াটার তৈরি করা হয়। আর ও ওয়াটার মানে রিভার্স অসমোসিস পিউরিফাইড ওয়াটার, অর্থাৎ ওয়াটার পিউরিফাইতে এই সিস্টেমটা ইউজ করা হয়, রিভার্স অসমোসিস
ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ন্যাচারাল অসমোসিসে কি হচ্ছিল ভালো করে দেখে নাও, এদিকে ছিল হচ্ছে পিওর ওয়াটার, ন্যাচারাল অসমোসিসে এদিকে ছিল হচ্ছে পিওর ওয়াটার মানে ড্রিঙ্কিং ওয়াটার বলতে পারি আমরা। ন্যাচারাল অসমোসিসে এদিকে ছিল পিওর ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার এদিকে ওয়াটার মোর, ওয়াটার কনসেন্ট্রেশন হাই এদিকে, আর এদিকে ছিল হচ্ছে ট্যাপ ওয়াটার, বেসিক্যালি ট্যাপ ওয়াটার, এখানে ওয়াটার কনসেন্ট্রেশন লো, এদিকটা হচ্ছে তোমার ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার যেখানে কিনা ওয়াটার কনসেন্ট্রেশন হাই পিওর ওয়াটার, এদিকটা কিন্তু ট্যাপ ওয়াটার যেখানে কিনা প্রচুর ইম্পিউরিটি আছে সল্ট আছে, এদিকে ওয়াটার লো। তাই ন্যাচারাল অসমোসিসে ফ্লো হচ্ছিল থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন থ্রু দিয়ে, ন্যাচারাল অসমোসিসে ডাইলিউট থেকে কনসেন্ট্রেটেড দ্যাট ইজ ড্রিঙ্কিং ওয়াটার থেকে ট্যাপ ওয়াটারের দিকে ফ্লো হওয়ার কথা, কিন্তু এবারে কনসেন্ট্রেটেড সলিউশনটা যেদিকে আছে সেই দিকে আমি এক্সটার্নাল প্রেসার বাড়াচ্ছি বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে কেমন করে দিয়েছি, বাড়াতে বাড়াতে এই প্রেসারের মানটাকে অস্ফটিক প্রেসার বা অভিস্রবণ চাপের থেকেও বড় করে দিয়েছি, অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপের থেকেও বড় করে দিয়েছি। এবার অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপের থেকেও যদি বেশি চাপ দিয়ে দিই তাহলে জল তখন অবশ্যই উল্টো ডাইরেকশনে ফ্লো করতে শুরু করবে। তার মানে জল উল্টো ডাইরেকশন মানে কোন দিক থেকে কোন দিকে গেল, ট্যাপ ওয়াটার থেকে জল যেতে শুরু করলো হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের দিকে। এইভাবে ওয়াটার পিউরিফায়ার ইউজ করে আমরা পানীয় জল বা ড্রিঙ্কিং ওয়াটার প্রস্তুত করে থাকি। তাই এই বিপরীত অভিস্রবণের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে আরও ওয়াটার পিউরিফায়ার, আরও ওয়াটার পিউরিফায়ার, যেখানে কিনা আমরা এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ওয়াটারকে পিউরিফাই করার জন্য আমরা এই বিপরীত অভিস্রবণকে ইউজ করে থাকি। রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফায়ার, আরও মানে হচ্ছে রিভার্স অসমোসিস, ঠিক আছে। আমরা বাড়িতে বলি না আরো ওয়াটার আরো ওয়াটার আরো ওয়াটার, আরে আরো ওয়াটার মানে আরো বেশি বেশি ওয়াটার নয়, আর ও ওয়াটার, আর ও ওয়াটার মানে হচ্ছে রিভার্স অসমোসিস ওয়াটার, ক্লিয়ার। তাহলে এটা হয়ে গেল আমাদের বিপরীত অভিস্রবণ। অভিস্রবণ চাপ কি বুঝলাম, ঠিক আছে। তার মানে এক্সটার্নাল প্রেসারটা বাড়াতে বাড়াতে একটা টাইমে আসবে যখন ফ্লোটা বন্ধ হয়ে যাবে, তখন বলবো অভিস্রবণ চাপ, আরো প্রেসার বাড়িয়ে দিলে ফ্লো উল্টো দিকে হবে। অর্থাৎ ন্যাচারাল, ভালো করে বোঝানো, ন্যাচারাল অভিস্রবণ মানে ন্যাচারাল অসমোসিস কোন দিকে হয়, ন্যাচারাল অসমোসিস হচ্ছে ডাইলিউট থেকে কনসেন্ট্রেটেড সেই দিকে জলের ফ্লো হয়। এবারে কনসেন্ট্রেটেড উপরে আমি প্রেসার বাড়িয়েছি, জলের ফ্লো কমছে, প্রেসার এতটা বাড়িয়ে দিয়েছি জলের ফ্লো কমতে কমতে বন্ধ হয়ে গেল, ডাইলিউট থেকে কনসেন্ট্রেটেড এইদিকে যে ন্যাচারাল ফ্লো হচ্ছিল বন্ধ হয়ে গেল, তখন আমরা বলছি অস্ফটিক প্রেসার, ওই প্রেসারটাকে বলছি। আরো বাড়িয়ে দিলাম উল্টো দিকে হতে শুরু করলে আমরা বলছি রিভার্স অসমোসিস। এবারে ভ্যান টফ শো করলেন, ভ্যান টফ ইকুয়েশন কি বলছেন, ভ্যান টফ শো করলেন, ভ্যান টফ কি শো করলেন, ভ্যান টফ শো করলেন যে এই যে অস্ফটিক প্রেসার কোনি বললেন পাই, এই অস্ফটিক প্রেসার হচ্ছে গাঢ়ত্ব, সি মানে হচ্ছে গাঢ়ত্ব, গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। এই অস্ফটিক প্রেসার হচ্ছে তোমার টেম্পারেচার বা উষ্ণতা, তার সঙ্গেও সমানুপাতিক, গাঢ়ত্ব এবং উষ্ণতা দুজনের সঙ্গে সমানুপাতিক, এটা ভ্যান টফ প্রুফ করে দেখালেন। তাহলে যখন দুজনকে কম্বাইন করলে উনি বললেন পাই ইজ ইকুয়াল টু হবে পাই প্রপোর্শনাল টু সি ইনটু টি এবং পাই প্রপোর্শনাল টু কে ইনটু সিটি, বা পাই ইজ ইকুয়াল টু আলটিমেটলি বেরোলো সি আর টি, পাই ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি বেরোলো সি আর টি, যেখানে সিটা হচ্ছে এন বাই ভি আর টি, যেখানে এন হচ্ছে মোল, এন হচ্ছে সলিউটের মোল, মোল অফ সলিউট, আর তোমার ভি হচ্ছে আয়তন, দ্রবণের আয়তন, ঠিক আছে, ভলিউম অফ সলিউশন। অর্থাৎ সিটা হচ্ছে বেসিক্যালি সি হচ্ছে এন বাই ভি যেটা হচ্ছে গাঢ়ত্ব, সি হচ্ছে এন বাই ভি যেটা হচ্ছে গাঢ়ত্ব, কারণ সিটাকে বলা হয়েছিল গাঢ়ত্ব। তাহলে ভ্যান টফ দেখালেন যে অভিস্রবণ চাপ, পাইটা কি, পাইটা হচ্ছে অভিস্রবণ চাপ, পাইটাই হচ্ছে অভিস্রবণ চাপ, অভিস্রবণ চাপ, অভিস্রবণ চাপকে বলা হলো পাই। তো এখানে পাই এর মান কিন্তু 3.14 নয়, এটা জাস্ট পাইটাকে সিম্বল হিসেবে ইউজ করা হচ্ছে, রাইট। তো অভিস্রবণ চাপ পাই ইজ ইকুয়াল টু কি, অভিস্রবণ চাপ পাই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে, অভিস্রবণ চাপ পাই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে সিআরটি দ্যাট ইজ এন বাই ভিআরটি, যেখানে সিটা হচ্ছে গাঢ়ত্ব, মোল বাই আয়তন। তার মানে পাই অভিস্রবণ চাপ আবার সেই মোলের উপরে ডিপেন্ড করছে, আর মোলের উপরে যারা ডিপেন্ড করে তারা তো কলিগেটিভ প্রপার্টি আমরা জানি। তার মানে পাই আলটিমেটলি ডিপেন্ড করলো মোলের উপরে, আর মোলের উপরে যারা ডিপেন্ড করে তারা তো আমরা জানি কলিগেটিভ প্রপার্টি। তাহলে এখন কি কাজ বল, এখন হচ্ছে এই ইকুয়েশন থেকে আমাদের আণবিক ভরটা বের করে নেওয়া উচিত, তাই না, যেটা আমরা করে আসছি বারবার, যে সলিউটের আণবিক ভর কত সেটা আমরা বের করে নিই। তো চলো সলিউটের আণবিক ভরটা বের করে নিই। এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা সি হচ্ছে কি গাঢ়ত্ব, গাঢ়ত্ব ইজ ইকুয়াল টু কি মোল বাই আয়তন, আর মোলের জায়গা লিখতে পারি প্রদত্ত ভর বাই আণবিক ভর, যেটা কিনা বের করতে হবে।
বাই আয়তন, এটা হয়ে গেল আমাদের সি। তাহলে আমরা লিখছি পাই ইজ ইকুয়াল টু সিআরটি, সি এর জায়গায় লিখছি এন বাই ভিআরটি, আর এন এর জায়গায় লিখছি আবার প্রদত্ত ভর বাই আণবিক ভর, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট বাই ভিআরটি। এখান থেকে আমাদের বের করতে হবে এই মলিকুলার ওয়েটটা কত। তাহলে মলিকুলার ওয়েট বেরোলো হচ্ছে ডব্লিউআরটি বাই পাই ভি। মলিকুলার ওয়েট, সলিউটের মলিকুলার ওয়েট বেরোলো ডব্লিউআরটি বাই পাই ভি। এখান থেকে আমরা কি দেখতে পেলাম, আবারও দেখতে পেলাম পাইটা হচ্ছে এখানে কলিগেটিভ প্রপার্টি, যেটা কিনা মলিকুলার ওয়েট বা আণবিক ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। চারটে ফর্মুলাতে আমরা একই জিনিস দেখতে পেলাম। আচ্ছা, ইকুয়েশনটা ক্লিয়ার হয়েছে তো? পাই ইজ ইকুয়াল টু সিআরটি, সিআরটি মানে এন বাই ভিআরটি, পাই ইকুয়াল টু সিআরটি, সিআরটি মানে হচ্ছে এন বাই ভিআরটি, মানে হচ্ছে এন হচ্ছে মোল, মোলের জায়গায় বসিয়েছি গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট ইনটু আরটি, given mass by molecular weight by v into RT, given mass by molecular weight by v into RT, আর molecular weight এখান থেকে বের করলাম WRT by pi v। পাইটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, যার সঙ্গে দেখতে পাচ্ছি ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। সবকটাই তাই দেখতে পেলাম, একবার চেক করে নিই আরেকবার। যখন আমরা দেখলাম দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, সেটাও মলিকুলার ওয়েটের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে ছিল। তারপরে আমরা দেখলাম স্ফুটনাঙ্কের উন্নয়ন, সেটাও মলিকুলার ওয়েটের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে ছিল। তারপরে আমরা দেখলাম হিমাঙ্কের অবনমন, হিমাঙ্কের অবনমন সেটাও মলিকুলার ওয়েটের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। এবং লাস্টে আমরা দেখলাম কলিগেটিভ প্রপার্টি, সেটা হচ্ছে অস্ফটিক প্রেসার, অস্ফটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। এখানেও দেখতে পাচ্ছি আমরা যে এটা অস্ফটিক প্রেসার বা অভিস্রবণ চাপটা হচ্ছে মলিকুলার ওয়েটের সঙ্গে তোমার কিভাবে আছে, ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে সবকটা ইকুয়েশনকে আমরা কম্বাইন করলে ফাইনালি যেটা লিখতে পারি যে এটা খুব ইম্পর্টেন্ট, মলিকুলার ওয়েট অফ সলিউট বা দ্রাবের মলিকুলার ওয়েট কলিগেটিভ প্রপার্টি গুলোর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক পালন করছে, যেখানে ডেল্টাটা হচ্ছে যে কোনো কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। কলিগেটিভ প্রপার্টি গুলোকে একসাথে রিপ্রেজেন্ট করা হচ্ছে ডেল্টা লিখে, মানে ডেল্টাটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, ডেল্টাই হচ্ছে তোমার ডেল্টা টিবি, যেটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডেল্টাই হচ্ছে হিমাঙ্কের অবনমন বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, আর ডেল্টাই হচ্ছে অসমোটিক প্রেসার ও অভিস্রবণ চাপ। অর্থাৎ সবকটা কলিগেটিভ প্রপার্টিকে একসাথে যদি ডেল্টা দিয়ে লিখি তাহলে বলবো সলিউট বা দ্রাবের মলিকুলার ওয়েটটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি গুলোর সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, ইনভার্সলি প্রপোর্শনাল থাকছে। এই অবধি আশা করছি তোমার কাছে পুরো ক্লিয়ার হয়ে গেছে। লাস্টের একটা ছোট্ট পয়েন্ট করলে আমরা পুরো কেস থেকে শেষ করব, যেখানে কিনা আমরা টোটাল কলিগেটিভ প্রপার্টিকে শেষ করব। তাহলে লাস্টের একটা ক্লাস বাকি থাকবে যেখানে আমরা ব্যান্ড অফ ফ্যাক্টরকে প্যাক আপ করব, আমাদের সলিউশন পুরো প্যাক আপ হয়ে যাবে। তো চলো আমরা এই সিচুয়েশনটা দেখে নিই যে আইসোটোনিক, হাইপোটোনিক আর হাইপারটোনিক সলিউশন কাকে বলে। কোন একটা সলিউশনকে আমরা আইসোটোনিক বলবো। আচ্ছা, আইসোটোনিকে পরে আসছি। আইসোটোনিক এটা ধরে নিচ্ছি আমরা হাইপোটোনিক, আর এটা হচ্ছে আমরা ধরছি হাইপারটোনিক। হাইপারটোনিক, হাইপারটোনিক সলিউশন মানে খুবই কনসেন্ট্রেটেড, মানে এখানে সলভেন্ট আছে লেস 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 আর সলিউট আছে মোর মোর, হাইলি কনসেন্ট্রেটেড। হাইপোটোনিক মানে ঠিক উল্টো, ডাইলিউট, এখানে সলভেন্ট অনেক অনেক আছে আর সলিউট কম কম আছে। আর এদের মিডিয়াম ইন্টারমিডিয়েটটা হচ্ছে আইসোটোনিক, যখন কনসেন্ট্রেশন সবার ইকুয়াল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার তোমরাই বলো, আমরা তো জানি অসমোসিসে কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়, এদিকটা কনসেন্ট্রেটেড সলিউশন, এদিকটা বেসিক্যালি ডাইলিউট সলিউশন, আর এটা হচ্ছে এই দুটোর মাঝামাঝি সিচুয়েশন আইসোটোনিক। তাহলে বল, তোরাই আমাকে বল যে ধর একটা হাইপো আর একটা হাইপার কন্ট্যাক্টে আছে, কিভাবে একটা সেমি পারমেবল মেমব্রেনের থ্রু দিয়ে আলাদা করা আছে, অবশ্যই মাঝখানে কিন্তু একটা সেমি পারমেবল মেমব্রেন আছে। তাহলে হাইপো আর হাইপার কন্ট্যাক্টে আছে থ্রু আ সেমি পারমেবল মেমব্রেন, তাহলে ডাইলিউট থেকে কনসেন্ট্রেটের দিকে ওয়াটার ফ্লো করবে, তাহলে ওয়াটার ফ্লো করবে ডাইলিউট থেকে কনসেন্ট্রেটের দিকে, মানে হাইপো থেকে হাইপারের দিকে। এক নম্বর সিচুয়েশন। দুই নম্বর সিচুয়েশন, ধর একটা হাইপো আছে আর একটা আইসোটোনিক আছে, তাহলে কোন দিক থেকে কোন দিকে, অবশ্যই হাইপোটা ডাইলিউট, আইসোটা তুলনামূলক কনসেন্ট্রেটেড, তাহলে হাইপো থেকে আইসোর দিকে ওয়াটারের ন্যাচারাল ফ্লো হবে, নরমাল অসমোসিস। আর একটা ধর আইসোটনিক আছে আর হাইপারটনিক আছে, হাইপারটনিক তো সব থেকে কনসেন্ট্রেটেড, তাই হাইপারের দিকেই জল যাবে, কারণ আইসোটাতে একটু হলেও ডাইলিউট হবে হাইপারের রেসপেক্টে, হাইপার হচ্ছে হাইলি কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেটেড দিকেই জলটা যাবে, তাই হাইলি কনসেন্ট্রেটেড হাইপারটনিক সলিউশনের দিকে আইসো থেকে জলটা যাবে। তাহলে জল কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, জলের মেন ফ্লো কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, তার মানে ওয়াটার ফ্লো এর ডাইরেকশন নরমাল অসমোসিসে কিন্তু, ঠিক আছে,
ওয়াটার ফ্লোয়ের ডাইরেকশন দেখছে হচ্ছে ডাইলিউট সলিউশন, যেখানে ওয়াটার বেশি সেখান থেকে কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে। ওয়াটার ফ্লোয়ের ডাইরেকশন সব সময় থাকছে ডাইলিউট থেকে কনসেন্ট্রেশনের দিকে। ডাইলিউট থেকে, ডাইলিউট হচ্ছে হাইপো, সেখান থেকে আইসো, সেখান থেকে হাইপার। অর্থাৎ ডাইলিউট থেকে কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে ওয়াটার, ডাইলিউট থেকে কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে ওয়াটার ফ্লো করে যায় থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল বা অর্ধবেদ্য পর্দা, যেখানে কিনা খালি ওয়াটারটাই ফ্লো করতে পারবে। তাই সেমি পারমিয়েবল মেমব্রেনের থ্রু দিয়ে ওয়াটারের যে ফ্লো হয়ে যায় ফ্রম ডাইলিউট সলিউশন থেকে কনসেন্ট্রেটেড সলিউশন, সেটাই হচ্ছে বেসিক্যালি অভিস্রবণ বা অসমোসিস। ক্লিয়ার? ততক্ষণ ফ্লো চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত দুদিকের সলিউশনের কনসেন্ট্রেশন ইকুয়াল হয়ে যায়। এই হচ্ছে তাহলে অসমোসিস তখন স্টপ হয়ে যাবে। এবং অসমোসিস আরো একটা ভাবে স্টপ হতে পারে, সেটা হচ্ছে অসমোটিক প্রেসারের সঙ্গে যদি ইকুয়াল একটা এক্সটার্নাল প্রেসার দিয়ে দেওয়া হয় কনসেন্ট্রেটেড সলিউশনটা যেদিকে আছে সেদিকে, কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে যদি একটা এক্সটার্নাল প্রেসার দিয়ে দেওয়া হয়, তাহলে অসমোসিস আর্টিফিশিয়ালি স্টপ হয়ে যেতে পারে। এটা তো ন্যাচারালি স্টপ হবে, কনসেন্ট্রেশন ইকুয়াল হয়ে গেলে ন্যাচারালি স্টপ হয়ে যাবে। আর্টিফিশিয়ালি স্টপ করতে গেলে কনসেন্ট্রেটেড সলিউশনের উপরে একটা এক্সটার্নাল প্রেসার দিতে হবে, যার ভ্যালুটা হবে অসমোটিক প্রেসারের সঙ্গে ইকুয়াল, তখনই তোমার অসমোসিস স্টপ হয়ে যেতে পারে। এবং অসমোসিস স্টপ হয়ে গেলে তখন আমরা সেই এক্সটার্নাল প্রেসারটাকে বলে থাকি, আমরা বলি অসমোটিক প্রেসার। তার থেকেও বেশি প্রেসার দিলে উল্টো দিকে জল যেতে শুরু করবে, মানে তখন কনসেন্ট্রেটেড থেকে ডাইলিউটের দিকে তখন জল যেতে শুরু করবে, তাকে আমরা বলি রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ। আমাদের পুরোপুরি 4টে কলিগেটিভ প্রপার্টি এখানে প্যাক আপ হচ্ছে। নেক্সট যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটা আমরা ভ্যান টপ ফ্যাক্টরকে করে নিয়ে আমরা পুরো সলিউশনটাকে শেষ করবো এখানে। ওকে, চলো তাহলে আজকের মতন এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমার সঙ্গে দেখা হচ্ছে ভ্যান টপ ফ্যাক্টরকে নিয়ে।